আসসালামু আলাইকুম রাসেল ভাই। ধন্যবাদ ফুর্তি ফেমের সুযোগ করে দেওয়ার জন্য। আমি রাকিবুল হাসান। তবে আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব এটা একটা অ্যাম্বুলেন্স চালকের ঘটনা। উনার নাম ছিল শাফি। বয়স আনুমানিক উনার যতটুকু জানতাম যে ৩৭ বছরের কাছাকাছি। তো উনি এই ঘটনাটা তার সঙ্গে ঘটে যায় এবং সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করব। তো এই শাফি আ বহু বছর ধরে সে একই কাজ করছিল। রাত-বেরাতে রোগী আনা নেওয়া, দুর্ঘটনার লাশ বহন করা। এসব তার কাছে স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছিল। কারণ সে তো আসলে রাসেল ভাই আ ও সবসময় রোগী নিয়ে আসা যাওয়া করে। তারপর অনেক লাশ আছে, বেওয়ারিশ লাশ, সব লাশ নিয়ে আসা করে। তো এদের ভিতরে তো আর ভয়টা আর নাই। মানে একটা মানুষ যে মারা গেলে কষ্ট হয়, এই অনুভূতিটা তাদের আর ভিতরে নাই। কিন্তু এক বর্ষার রাতে এমন একটি ঘটনা ঘটে যা পুরো জীবন বদলে দেয়। সেদিন গভীর রাত, আকাশে মেঘ, চারদিকে অন্ধকার। তো সাফি ইনি করছেন কি একটি রোগী নামিয়ে দিয়ে হাসপাতালের দিকে ফিরছিল। রাস্তা ছিল প্রায় ফাঁকা। আর এই হাসপাতালটি আমি নাম বললে সবাই চিনে যাবে কেননা ওই হাসপাতালটি খুবই আ মানে পরিচিত একটি হাসপাতাল। আমি এজন্য বিষয়টা সিকিউরিটি পারপাস এ আমি আসলে বললাম না রাসেল ভাই। হঠাৎ একটি বাঁক ঘুরতেই সামনে একটি রিক্সা চলে আসে। তো সাফি ব্রেক কষলেও আসলে ততক্ষণে কি হয়েছে রাসেল ভাই? দেরি হয়ে গেছে। একদম একটা ধাক্কার শব্দে চারদিকে একদম কেঁপে ওঠে। রিক্সাটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। রিক্সা চালক ঘটনাস্থলেই স্পট ডেড হয়ে যায়। সাফির মাথা ঘুরতে থাকে ওই সময়। সে গাড়ি থেকে নেমে দেখে লোকটি আর বেঁচে নেই। ভয় আর আতঙ্কে সে পুলিশ বা কাউকে খবর না দিয়ে সে করে কি দ্রুত অ্যাম্বুলেন্সটি সেখান থেকে নিয়ে সে পালিয়ে যায়। যে আমি যদি এটা নিয়েও যাই এ তো মারা গেছে। আর এই লাশটা নিয়ে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, অনেক সমস্যা পোহাতে হবে। তো কি দরকার আমি এত সমস্যা নেই। সে তো মারাই গেছে। যদি বাঁচা অবস্থায় থাকতো তাও তাকে নিয়ে যাইতাম যে হাসপাতালে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতাম। মারা গেছে ওকে নিয়ে কি করব? সঙ্গে সে পালিয়ে যায় সেখান থেকে তার অ্যাম্বুলেন্সটি নিয়ে। পরদিন এই বিষয়টা তো খুবই মানে ব্যাপকভাবে প্রচারিত হয় যে অজ্ঞাত মানে একটা রিক্সা চালকের মৃত্যু হয়েছে। তাকে ধাক্কা দিয়ে কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে। তো গাড়িটা কি অ্যাম্বুলেন্স নাকি অন্য কিছু কেউ তো এটা জানতো না। কেউ বুঝতেও না ব্যাপারটা। তো আ সাফি বিষয়টি চেপে যায়। কিন্তু সেই রাতের পর থেকে তার জীবনের শুরু হয় একটা নতুন অধ্যায়। কখনো হাসপাতালের করিডোরে সে রক্তমাখা এক রিক্সা চালককে দাঁড়িয়ে থাকতে দেখতো। আবার তাকালে মানে কেউ থাকতো না, আবার আসতো। বাসায় ঘুমাতে গেলে যখন রুমের মধ্যে শোয়, দেখে যে জানালার পাশ দিয়ে সেই রক্তমাখা একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। আবার ঠিকঠাকভাবে আবার যে চোখ-টোখ করে চোখ মুছে যদি আবার তাকায়, সেখানে দেখতে পায় যে আসলে সেটা নেই রাসেল ভাই। তো ১ মাস পরের ঘটনা রাত প্রায় ২টা। হাসপাতালের গ্যারেজ অ্যাম্বুলেন্স নিয়ে বসেছিল সেই সাফি। হঠাৎ একজন মধ্যবয়সী লোক এসে দাঁড়ালো। লোকটির মুখ ফ্যাকাশে, ভেজা কাপড় গায়ে ছিল। তো সে শান্ত গলায় বলল, "ভাই একটা লাশ নিয়ে যেতে হবে।" সাবি বলল, "কোথায় নিয়ে যাবেন?" লোকটি একটি গ্রামের নাম বলল যা হাসপাতাল থেকে অনেক দূর। মানে প্রায় একটা গ্রাম পার হয়ে মাঝখানে নির্জন একটা শুনশান একটা রাস্তা আছে। কোনো বাড়িঘর নেই। সেটা পার হয়ে একটা গ্রামের নামের কথা বলল। তো সাবি ভেবেছিল সাধারণ কোনো ঘটনা, তাই রাজি হয়ে যায়। লোকটি অ্যাম্বুলেন্সের পিছনে উঠে বসে গাড়ি চলতে শুরু করল। ১ম এ সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু কিছুক্ষণ পর সাফি তার আ মানে যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের যে আ মানে আয়নাটা আছে, আয়নার দিকে তাকিয়ে সে দেখে লোকটি নেই। সে অবাক হয়ে গাড়ি থামায়। পিছনের দরজা খুলে দেখে সেখানে আসলে কেউই নেই। ঠিক তখনই তার কানে ভেসে আসে একটা কর্কশ এক হাসি। "আমাকে চিনতে পারছো না সাফি?"
চারদিক নিস্তব্ধ, গাড়ি নিয়ে সে একা দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে তাকে চিনে কিনা। কিন্তু মুহূর্তের মধ্যেই সে চিন্তা করলো যে আমার নাম সাপি, এটা তোমাকে কে বললো? আমি তো তোমাকে আমার নাম বলি নাই এখন পর্যন্ত। কয় তোমাকে আমি খুব ভালো করেই চিনি। একটা কর্কশ একটা শব্দে তিনি এই কথা বললেন। মুহূর্তের মধ্যেই সেই অবয়ব বদলে যায়। এক বিশাল কালো ছায়া পুরো অ্যাম্বুলেন্স ভরে ফেলে। জ্বলন্ত চোখ, অস্বাভাবিক লম্বা হাত। সেই ছায়ামূর্তি বলল যে আমি মানুষ নই, আমি তাকে রক্ষা করতাম। তার উপর অন্যায় হয়েছে আর তুমি তাকে ফেলে পালিয়ে গিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসলে। সাফি গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে, কেননা তার গাড়ি কোনোভাবে স্টার্ট নিচ্ছে না, টোটালি বন্ধ, ফ্রিজ হয়ে গেছে গাড়ি। মনে হচ্ছে যে ব্যাটারি কত বছরের পুরনো, কতটা যেন ফ্রিজ হয়ে গেছে, এই ব্যাটারি দিয়ে কোনো কাজ হচ্ছে না। কিন্তু অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় রাস্তার পাশের একটি বিশাল বট গাছের দিকে। পরদিন ভোরে স্থানীয় লোকজন একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে। সাপি গাছের অনেক উঁচু ডালে ঝুলছে, তার শরীরে আঘাতের দাগ, মুখে আতঙ্কের ছাপ। সে তখনও বেঁচে ছিল। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক সপ্তাহ চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। তো সাংবাদিক, ডাক্তার এবং আত্মীয় স্বজনের কাছে সে পুরো ঘটনাটি খুলে বলে। সে বারবার বলতো যে এটা যদি আমি না বলি তাহলে হয়তোবা আমার সাথে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে। ওটা মানুষ ছিল না, ওটা অন্য কিছু ছিল। ও আমাকে ক্ষমা করেনি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি পেয়েছি, আমাকে বাঁচান, এরকম বলছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। অনেকে বিশ্বাস করলো, অনেকে করলো না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো কয়েক মাস পরে। একদিন হঠাৎ সাপি আবার অস্বাভাবিক আচরণ শুরু করে। সে একা একা কথা বলতো, মাঝরাতে হাসপাতালের গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকতো। কখনো বলতো ওই লোকটা আবার এসেছে, কখনো বলতো অ্যাম্বুলেন্স প্রস্তুত করো, লাশ নিতে যেতে হবে। এক রাতে তাকে গ্যারেজে পাওয়া যায়, সে খালি অ্যাম্বুলেন্সের পিছনে বসে কারোর সঙ্গে কথা বলছিল। কিন্তু সেখানে আর কেউ ছিল না। তার চোখ স্থির, মুখে অদ্ভুত হাসি। ডাক্তাররা পরে জানান যে সে মানসিক হয়তো ভারসাম্য হারিয়ে ফেলছে। আসলে নয়তো এইরকম ঘটনা তো হতে পারে না। তো সাবির পাগল হয়ে যাওয়ার ঘটনা প্রায় ১ বছর পরের কথা। ততদিন তাকে হাসপাতালের চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছিল। সে গ্রামের বাড়িতে থাকতো, কিন্তু তার পরিবার লক্ষ্য করলো প্রতি মাসের নির্দিষ্ট একটি রাতে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ভোর হলে আবার ফিরে আসে। কেউ জিজ্ঞাসা করলে শুধু বলতো যে ওরা আমাকে ডাকতে আসে, আমি তাদের সাথে যাই। আ আর ওরা যেখানে যায় বিশাল একটা নদী, নদীর মাঝখানে একটা চর আছে, একটা মানে উঁচু জায়গা, সেখানে আমাকে নিয়ে যায়, আবার আমাকে রেখে যায়। তো একদিন তার ছোট ভাই সিদ্ধান্ত নিল সাবিক কোথায় যায় তা অনুসরণ করবে। সেদিন ছিল আমাবস্যার রাত। সাফিক ঘর থেকে বের হয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো। তার ভাই দূর থেকে অনুসরণ করতে লাগলো যে কিছুক্ষণ পর সাফি সেই পুরনো দুর্ঘটনার জায়গায় পৌঁছালো, যেখানে রিক্সা চালকটি মারা গিয়েছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি পুরনো রিক্সা, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। হঠাৎ কুয়াশার ভেতর থেকে কয়েকজন মানুষের অবয়ব দেখা গেল। তারা সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সাপি সাপি ভাইয়ের বুক কেঁপে উঠল। মানে সাপির যে ভাই ছিল যিনি ওনাকে অনুসরণ করছিল, সে দেখলো রিক্সার পাশে দাঁড়িয়ে থাকা একজন ঠিক সেই রিক্সা চালকের মতোই দেখতে, আর তার পাশে দাঁড়িয়ে আছে লম্বা কালো ছায়ার মতো সে অদ্ভুত সত্তা। সাপি তাদের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো একদম ওখানে। আমাকে মাফ করে দাও, আমি ইচ্ছা করে করিনি, এরকম করে বলছেন। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে চারদিকে বাতাস যেন ভারী হয়ে উঠল। তার ভাই ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে রইল। হঠাৎ সেই কালো ছায়ামূর্তি ধীরে ধীরে সাপির দিকে এগিয়ে এলো। তারপর একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো, সত্য লুকানোর শাস্তি এখনো শেষ হয়নি। পরক্ষণেই প্রবল ঝড় শুরু হলো।
গাছের ডাল ভাঙতে লাগলো। সাফির ভাই চোখ বন্ধ করে ফেললো। কয়েক মিনিট পর সব শান্ত হয়ে যায়। চোখ খুলে সে দেখে জায়গাটি সম্পূর্ণ ফাঁকা। সাফি নেই, রিক্সা নেই, কেউ নেই ওখানে। শুধু রাস্তার ওপর ওপর পড়ে আছে সাফির পুরনো অ্যাম্বুলেন্সের চাবি। তো গ্রামের লোকজন নিয়ে সারা রাত খোঁজাখুঁজি করা হলো, কিন্তু সাফির কোনো সন্ধান পাওয়া গেল না। ৩ দিন পর একটি পরিত্যক্ত গুদামের ভেতর তাকে পাওয়া যায়। সে জীবিত ছিল, কিন্তু আগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা। তার চুল প্রায় সাদা হয়ে গেছে, চোখ দুটো লাল। আর সে শুধু একটি কথাই বারবার বলছিল, ওরা এখনো লাশ খুঁজছে, ওরা এখনো লাশ খুঁজছে। এরপর থেকে সাপি একটি মানসিক হাসপাতালে রাখা হয়, কিন্তু রহস্যজনক বিষয় হলো হাসপাতালের কয়েকজন নার্স দাবি করছিল সে গভীর রাতে সাপির কক্ষ থেকে দুজন মানুষের কথা বলার শব্দ শোনা যেত। যখন দরজা খুলে দেখা হতো তখন ঘরে শুধু সাপই একাই থাকতো, কিন্তু আমরা স্পষ্ট শুনছি ভেতরে কে জানি কথা বলে। তো মানে সে জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলতো যে অ্যাম্বুলেন্স এসে গেছে, আমার যাওয়ার সময়। মানে এইরকম কথাবার্তায়। এর কয়েক সপ্তাহ পর এক ঝড়ের রাতে সাফি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, জানালার লোহার গ্রিল ছিল, তবুও তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তো এরপর থেকে রাসেল ভাই মানে হাসপাতাল সিসিটিভির শেষ যে দৃশ্য ধরা পড়েছিল, সেখানে দেখা যায় সাপি খালি করিডোরে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। স্পষ্ট বলছে তার সাথে খুব সুন্দরভাবে কথা বলছে। তারপর ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে সে মিলিয়ে গেছে। আর এরপর থেকে আমরা আর ওই সাপির কোনো নিখোঁজ অবস্থায় থাকে এবং তাদেরকে পাই না। দুর্ভাগ্যবশত অনেক দিন পর, প্রায় ৭-৮ বছর পর, এই সাপিকে তার আসলে মামা ঢাকায় যান, চাকরি করেন। তিনি গিয়ে দেখেন হঠাৎ দেখেন তিনি রাস্তার পাশে পাগলের ন্যায় চুল দাড়ি বড় হয়ে গেছে। সে বসে আছে ওখানে। ও দেখে ওর মামা চিনতে পারছে, হ্যাঁ এটা সাফি নাকি। এই যে তারপর তাকে নিয়ে গিয়ে চুল দাড়ি কাটায় পরিষ্কার করে তাকে দেখে যে সাফি এটা পাগল অবস্থায়। পরে ও ট্রিটমেন্ট করে এখন আপাতত সে মোটামুটি একটু সুস্থ, রিকভার আছে। রাসেল ভাই, এই ঘটনাটা আমাদের এলাকায় সবাই জানে। তো আসলে ঘটনাটা সত্যতা যারা আমার এলাকা শুনবে তারা অবশ্যই বুঝবে। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আল্লাহ হাফেজ। রাশেদ, যিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। আসসালামু আলাইকুম ভাই ও প্রিয় লিসেনার্স, আমি সাইফুল ইসলাম পাভেল, লিখছি কাতার থেকে। আজকে একটি অদ্ভুত সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি আমার পরিচিত এক ভাইয়ের কাছ থেকে। আমার ভাইয়ের নাম রাশেদ, তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক। রাশেদ এই পেশায় আসার আগে অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসেবে কাজ করেছেন প্রায় ৩ বছর। তার কথা মতো এই জগতের অনেক কিছুই তার চেনা। কত বিচিত্র পরিবার, কত রুগী আর কত লাশ যে জীবনে তিনি দেখেছেন তার সঠিক কোনো হিসাব নেই তার কাছেও। তিনি নিজে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে এই পেশায় আসলেন তখন তিনি ২৫ বছরের টকবগে যুবক। এই পেশার সাথে এতগুলো বছরের পূর্ব অভিজ্ঞতার কারণে তাকে আর নতুন করে ভাবতে হয়নি। এখানে আরো গভীর হয়ে জড়িয়ে পড়েছিল সে। ঘটনার আগের দিন বাসাতেই ছিলেন তিনি। এমন সময় তার কাছে একটি ফোন আসলো। মহল্লার পরিচিত এক বড় ভাই কল দিয়েছেন। তাকে জরুরিভাবে গলির মোড়ে চায়ের দোকানে দেখা করতে বললেন। রাশেদ ভাই যখন দেখা করতে গেলেন তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে। মহল্লার সেই বড় ভাই তাকে বললেন, রাশেদ, তুমি কাছের ছোট ভাই বলে তোমাকে ডাকলাম। আমার পরিচিত লোকের ২০ বছরের একটি ছেলে মারা গেছে। আসলে মারা গেছে বলতে সুইসাইড করেছে। ওদের বেশ সম্ভ্রান্ত পরিবার, তাই তারা এটা জানাজানি করতে চাচ্ছে না। লাশটা গ্রামে নিয়ে একটু দাফন করতে চাচ্ছে, যাতে কোনো পুলিশি ঝামেলা না হয়। আমাকে তাই জানালো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে। যেহেতু তুমি কাছের লোক তাই তোমাকেই বললাম। লাশটি যদি রংপুরে পৌঁছে দিতে। রাশেদ একটু চিন্তা করে বলল, ঠিক আছে, সমস্যা নেই, আমি পৌঁছে দেব, কিন্তু রওনা দিব কখন? লোকটি তাকে জানালো তারা চাচ্ছে এই লাশটা নিয়ে রাতেই রওনা দিতে, যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে। যদি বোঝে তাহলে সেটা তাদের মানসম্মানের ব্যাপার হবে। রাশেদ ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসলো।
কারণ রাত হতে আর বেশি দেরি নেই। ঢাকা থেকে এতটা পথ যাবে, এই মুহূর্তে তার একটা প্রস্তুতিরও ব্যাপার রয়েছে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সহকারী ছেলেটাকে একটা কল দিল, কিন্তু রাশেদ নিজেই দুদিনের জন্য তাকে ছুটি দিয়েছিল। তবুও কল দিল, এত দূরের পথ গেলে ভালোই হয়। কিন্তু সহকারী ছেলেটা জানালো কাল তার বাড়িতে বিয়ে, তার জন্য না গেলেই ভালো হয়। সে বারবার অনুরোধ করতে থাকে, কি আর করা। বাধ্য হয়ে রাশেদ তখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাসায় গিয়ে সব কাজ শেষ করে রাশেদ তার গাড়ির সবকিছু মোটামুটি চেক করে রাত 8টার দিকে বড় ভাইয়ের দেয়া ঠিকানা অনুযায়ী সেই বাসার নিচে যান। দারোয়ান গেট খুলে দিতেই তিনি অ্যাম্বুলেন্স নিয়ে গ্যারেজে প্রবেশ করেন। এই বাসায় যে কেউ একজন আত্মহত্যা করেছে তা মনেই হলো না রাশেদের, কারণ এত বছরের অভিজ্ঞতায় সে জানে ঢাকায় কেউ মারা গেলে তাকে গ্যারেজে কাফন পরিয়ে খাটিয়াতে রাখা হয়। কিন্তু এখানে তার কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। রাশেদ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতেই মহল্লার সেই বড় ভাই এগিয়ে আসলেন তার দিকে। তারপর রাশেদকে সাথে নিয়ে উপরে উঠে গেলেন। 4তলায় উঠে একটা দরজায় কলিং বেল চাপতেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। রাশেদ খেয়াল করে দেখল ডাইনিং রুমের মেঝেতে একটা লাল বড় বড় ফুলের প্রিন্টের বিছানার চাদরে ঢাকা সেই লাশটি পড়ে আছে। বাসাভর্তি তখনও বেশ ভালোই মানুষজন জড়ো হয়েছে, সবার চেহারা মলিন। মনে হলো সারাদিন চিন্তা আর কান্নাকাটিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। রাশেদকে দেখে মারা যাওয়া সেই ছেলের বড় ভাই এগিয়ে আসলেন। তারপর তার সাথে কথা বলে লাশ নিচে নেওয়ার কথা বললেন। রাশেদ বলল, লাশ এত দূরে নিয়ে যাব, আপনারা একটা কফিনের ব্যবস্থা করেননি? এই লাশ এভাবে এতটা পথ যাবে কি করে? ছেলেটি জানালো, আসলে আমরা কেউ চাচ্ছি না এখানে এই বিষয়টা কোনোভাবে জানাজানি হোক। এমনকি এই বিল্ডিং এর অনেক লোকও জানে না আমাদের বাসায় কি হয়েছে। তাই আপনার মতো একজন পরিচিতকে খুঁজে নিলাম আমার বন্ধুর মাধ্যমে, আর এজন্যই আমরা কফিন বা খাটিয়ার কোনো ব্যবস্থা করিনি। সে যাই হোক, লাশটা আমরা এভাবেই আপনার গাড়িতে নিতে যাচ্ছি। এবার বাসার আরো দুজন ছেলে মানুষ সহকারে লাশটা হাতের উপরে তোলা হলো। রাশেদও হাত লাগালো লাশ নিচে নিয়ে যেতে, কিন্তু লাশ তুলতেই মেন দরজা পার করতেই রাশেদের মনে হলো জীবনে এত লাশ সে হাতে বা কাঁধে তুলেছে, কিন্তু এখনো এত ভারী লাগেনি তার। তারা 5জন মিলে লাশটাকে ধরেছে, কিন্তু এত বেশি ওজন মনে হচ্ছে যে সে নিজেই একাই শুধু লাশটা ধরে আছে, আর কেউ ধরেইনি। এদিকে লাশের ঠান্ডা শরীরটা হাতের স্পর্শে যেন তার শরীরের ভেতরে একটা হিমশীতল ভাব এনে দিল। কর্মজীবনে এই প্রথম একটা লাশ নিয়ে তার শরীরের মাঝে কেমন একটা ভয়ের শিহরণ বয়ে গেল। অনেক কষ্টে লাশটা নিয়ে যখন সবাই নিচে আসলো, তখন রাশেদ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে স্ট্রেচার বের করলো। লাশটি স্ট্রেচারে তুলে সে অ্যাম্বুলেন্সের ভেতরে দিয়ে রাশেদ দরজাটা বন্ধ করে দিল। লাশটি তখনও সেই লাল চাদর দিয়েই ঢাকা। রাশেদ মহল্লার সেই বড় ভাইয়ের সাথে বাসার গেটের বাইরে আসলো চা খেতে। তখন দেখলো গেটের বাইরে আরো 2টি গাড়ি দাঁড়ানো, আর সেই গাড়ির 2 ড্রাইভার সেখানে দাঁড়িয়ে কথা বলছে। মহল্লার সেই বড় ভাই জানালো এই 2টা গাড়িও যাবে লাশের গাড়ির সাথে। সাথের 2 ড্রাইভারের সাথে পরিচয় হয়ে নিজেরা 4জন মিলে গেল চা খেতে। চা খাবার এক ফাঁকে রাশেদ সেই বড় ভাইকে একটু দূরে ডেকে নিয়ে অবাক করা সুরে বলল, ভাই একটা ব্যাপার খেয়াল করেছেন? লাশটা যখন মেঝে থেকে তুলে সিঁড়িতে নিয়ে আসলাম, মনে হলো অনেক ভারী কোনো ঠান্ডা বস্তু হাত দিয়ে ধরেছি, তাও আবার একা। আপনারা যে আমার সাথে ধরেছেন বুঝতেই পারছিলাম না। মহল্লার সেই বড় ভাই কিছুটা চিন্তিত মুখে বলল, আসলে রাশেদ ভাই, আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি। এত বেশি ওজন হাতের উপরে পড়েছিল, আমার মনে হচ্ছিল এই বুঝি হাতটা ছিঁড়ে যাবে। লাশটা ছেড়ে দেই, এমন লাশে তো কিছু সমস্যা থাকবেই। আপনি তো এই জগতেরই লোক, তাই আমার থেকে এ বিষয়ে আপনারই ভালো জানার কথা। এরই মাঝে বাসার দারোয়ান এসে জানালো বাসার সবাই রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে বাসার নিচে অপেক্ষা করছে। অন্য 2জন ড্রাইভার সহ সবাই চা খাওয়া শেষ করে ছুটলো বাসার দিকে। তারা তখন গেটের কাছে পৌঁছলো, তখন দেখলো লাশের সাথে পরিবারের সবাই এবং আত্মীয় যারা গ্রামে যাবে তারা যে যার মতো করে গাড়িতে উঠে পড়েছে। রাশেদের অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো আর কেউ বাকি নেই। রাশেদ তাদের আচরণে খানিকটা অবাকই হলো। তো বড় একটা পরিবার, এত কাছের মানুষ চারপাশে, কিন্তু আজ আর লাশের সাথে যাওয়ার মতো কেউ নেই। রাশেদকে বলা হলো গাড়ি আগে পরে যেমনই হোক না কেন গাড়ি নিয়ে এসে যেন রংপুর মেডিকেলের মোড়ে দাঁড়ায়। তো রাত 9টার দিকে সব কাজ শেষ করে তারা রওনা দিল। 2টা গাড়ির একটি সামনে, মাঝখানে রাশেদের গাড়ি, তারপর আরো একটা গাড়ি। গাড়ি যখন গাবতলী থেকে সাভার রোড হয়ে যাচ্ছিল, তখন রাতে থাকা জ্যামের কারণে গাড়িগুলো অনেকটা আগে পিছু হয়ে যায়।
ফলে একটা সময় সে অন্য গাড়িগুলোর সামনে চলে যায়। গাড়ি যখন 22 মাইল মোড় পার হয়ে হাইওয়েতে নামলো তখন প্রায় রাত 12টা। রাশেদ লাশের সাথে তখন একা। অ্যাম্বুলেন্সের রেয়ার ভিউ মিররে তখন লাশটা দেখল সে। যেমনই রেখেছিল ঠিক তেমনই আছে, শুধু চাদরটা একটু একদিকে সরে গেছে। আজকের হাইওয়েটাও কেমন যেন অনেক বেশি শুনশান আর নিস্তব্ধ লাগছে রাশেদের কাছে। আকাশে একটা গোল চাঁদ আছে বটে, কিন্তু কিছু সময় পর সেটা যেন কালো মেঘে ঢেকে যায় বারবার। শুধু হন হন শব্দ করে অপর পাশ থেকে আসা গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হাইওয়েতে রাতে একা গাড়িতে লাশ নিয়ে তাই বাইপাইলের পর থেকেই অ্যাম্বুলেন্সের সাইরেনটা অন করে দিয়েছিল রাশেদ। কিন্তু মিনিট 20 চলার পরই হঠাৎ করে গাড়ির সাইরেনটা দুইবারের মতো কেমন একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। কয়েকবার সুইচ চেপেও আর সেটাকে অন করা গেল না। এমন তো কখনো হয় না। সাইরেনের তার ছেড়ে গেল নাকি স্পিকার কেটে গেল? এটা দেখার জন্য গাড়ির ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করালো। গাড়ি থেকে নামার পর দেখলো চারপাশে আজ অনেক বেশি কালো অন্ধকার। জ্যোৎস্নাটাকে ঢেকে দিয়েছে বিশাল বড় এক কালো মেঘ। চারপাশে তখন একটা দমকা বাতাস ভেসে আসে যেন কোথাও থেকে। হাইওয়ের পাশে থাকা গাছগুলোর পাতা যেন কেমন সরসর শব্দ করে উঠছে সেই বাতাসে। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সে দরজা খুলে রেখে দাঁড়িয়ে দেখলো কিছুই বোঝা যাচ্ছে না। সবই তো ঠিক আছে। দুইবার হাত দিয়ে সেটাকে বাড়ি দিল। এরপরে গাড়িতে এসে গাড়িটাকে অন করে কয়েকবার সাইরেনের সুইচ চাপ দিল। কোনো কাজ হলো না। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর আবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাইরেন একা একাই বেজে উঠল। বেশ অবাক হলো রাশেদ। এত কিছু করে কোনো কিছুই হলো না, আবার একা থেকেই এই কাণ্ড। রাশেদ চেক করার জন্য সুইচটা অফ করলো। না, সব তো ঠিকই আছে আগের মতোই। তারের কোনো লুজ কানেকশন ভেবে ব্যাপারটা তেমন পাত্তা দিল না। সাইরেন তখনও অফ করে আছে। আকাশে মেঘ কেটে গিয়ে তখন চাঁদের দেখা মিলেছে। বাহিরে সেই দমকা বাতাসটাও অনেকটা কমে গিয়েছে। হঠাৎ ঘটলো এক অদ্ভুত ব্যাপার। গাড়িতে থাকা রেডিওটা একাই অন হয়ে গেল, যেটা কখনোই সম্ভব না। অন হয়ে মনে হচ্ছে যেন ফ্রিকোয়েন্সি পাচ্ছে না ঠিক মতো। কেমন একটা শব্দ করে সাথে সাথে আবার অফ হয়ে গেল। আবার চারপাশ নিস্তব্ধ। মানে রেডিও যে অন করা হয়েছিল তেমন কোনো লক্ষণই নেই। কিছু সময় পর আবার রেডিও একা একাই অন হয়ে গেল। একা একা চ্যানেলগুলো বারবার পাল্টাচ্ছিল আর অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল রেডিওর থেকে। রাশেদ হাত বাড়িয়ে টাচ স্ক্রিনে চাপতে লাগলো। কোনো কাজ হলো না। রেডিও কাজ করছে তার নিজস্ব নিয়মে। ঠিক সেই সময় বাম পাশে থাকা অ্যাম্বুলেন্সের রেয়ার ভিউ মিররে চোখ পড়ল রাশেদের। আর এক মুহূর্তের মাঝেই মনে হলো একটা কালো ছায়া সরে গেল সেখান থেকে। চোখের পলক পড়তে না পড়তেই যেন অন্ধকারে মিশে গেল সেই কালো ছায়া। ভয়ের একটা হিমশীতল স্রোত নেমে গেল তার শির দ্বারা বেয়ে। এই নির্জন রাস্তায় সে একা গাড়িতে, এমন একটা লাশের সাথে রাশেদ। তবু নিজের ভয়কে পাত্তা না দিয়ে সে চোখের ভুল ভেবেই বাকিটা কাটিয়ে দিল। সে তার ভয়কে পাত্তা না দিয়ে গাড়ির গতি আরো কিছুটা বাড়িয়ে দিল। আকাশটাকে তখন আরো বেশ মেঘাচ্ছন্ন লাগছিল। চারপাশে যেন আজ অজানা শ্বাসরুদ্ধকর পরিবেশ। হঠাৎ অ্যাম্বুলেন্সের মাঝ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো তার কানে। কিছু একটা যেন ফিসফিস করে কানে কথা বলছে, যা ভালো করে বোঝার আগে বাতাসে মিলিয়ে যায়। একটু পরে তার শরীর ছুঁয়ে যেন হিমশীতল একটা ঠান্ডা বাতাস স্পর্শ করে চলে গেল। এবার বেশ ভয় করতে শুরু করলো রাশেদের। তার হাত কাঁপতে শুরু করলো ভয়ে। গাড়ির গিয়ার পাল্টাতে গিয়েও বারবার ভুল করছিলেন সে। রাশেদ খেয়াল করলো রাস্তার দুই পাশে যে বড় বড় গাছগুলো ছিল, সেই গাছের ছায়াগুলো যেন আরো বেশি বড় হয়ে উঠেছে। সেই ছায়াগুলো গিলে ফেলেছে পুরো রাস্তাটাকে। আর তার গাড়িটা যেন ঢুকে যাচ্ছে সেই গহীন অন্ধকারে। গাছের ছায়ার দিকে তাকাতে তাকাতে সে দেখলো আরো ঘন কালো একটা অন্ধকার যেন গাড়ির উপর দিয়ে পার হয়ে সামনের অন্ধকারে গিয়ে মিলিয়ে গেল। রাশেদের মনে হলো অ্যাম্বুলেন্সের মাঝে থাকা লাশটা যেন একটু নড়ে উঠল হঠাৎ, যদিও সে জানে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু তার অনুভূতি তখন বলছিল ভিন্ন কিছু। আজ হয়তো অনেক খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। আরেকটু সামনে এগিয়ে যেতে হাইওয়ের দুপাশের গাছের সারি শেষ হয়ে গেল। তখন এক পাশে বড় পুকুর আর অন্য পাশে ফসলি জমির দেখা মিলল। ঠিক তখনই রাশেদ খেয়াল করলো রাস্তার উপরে তার গাড়ি থেকে কিছুটা দূরে একটা জমাট বাঁধা কালো অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যেন সেই অন্ধকারকে আলোকিত করতে পারছে না।
আরো কাছে এগোতেই মনে হলো সে জমাট বাঁধা কালো অন্ধকার একটা মানুষের অভাবের মতো লাগছে। রাশেদ আর গাড়ি থামাতে পারল না। সে জমাট বাঁধা সে অভাবের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিল। আর গাড়ির ধাক্কায় সে অন্ধকারের কিছুই হলো না। গাড়ি যেন সে জমাট অন্ধকার ফুঁড়ে বেরিয়ে গেল সামনে। ঠিক তখনই চলন্ত গাড়ির পেছনের দরজা থেকে ভেসে আসতে লাগলো ঠক 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 শব্দ। গাড়ির মিটারে তখন প্রায় ঘন্টায় 70 কিলোমিটারের উপরের গতি দেখাচ্ছে। কিন্তু এত স্পিডে চলা একটি গাড়ির পেছনের দরজায় কে নক করতে পারে? ভয়ে যেন শরীর কাঠ হয়ে গেল রাশেদের। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন সেই ঠক ঠক শব্দ বাড়তেই লাগলো। রাশেদ বাধ্য হয়ে গাড়ির গতিটা কিছু কমিয়ে দিল। আর সাথে সাথে যেন নক করা শব্দটা মিলিয়ে গেল। একটু সামনে যেয়ে গাড়ি থামিয়ে দিল রাশেদ। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে পানির বোতলটা হাতে নিয়ে সে নামলো। চোখে মুখে পানি দিয়ে কিছুটা স্বস্তি বোধ করলো। সবকিছু কেমন একটা মনের ভুল ভেবে উড়িয়ে দিল সে। কিন্তু কেন যেন হঠাৎ করেই তার গাড়ির পেছনের দরজা চেক করার কথা মনে হলো। তবে গাড়ির পেছনে হয়তো না যাওয়াটাই তার জন্য ভালো ছিল। গাড়ির পেছনের গ্লাস বেয়ে তখন গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা। সেই সাথে থোকা থোকা হয়ে লেগে আছে জমাট বাঁধা রক্তের দাগ। তবে কি চলন্ত গাড়িতে রক্তাক্ত হাতে বারবার কেউ নক করছিল? রাশেদ তখন পড়েছে এক উভয় সংকটে। গাড়ির ভেতরে অস্বাভাবিক সমস্যার সাথে এক লাশ, আর বাইরে অজানা বিপদ। কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে কিছু সময় দাঁড়িয়ে থাকলো সে। এরপর কয়েক মিনিট সবকিছু স্বাভাবিকভাবে চলার পর সে গাড়িতে উঠলো। লাশের দিকে খেয়াল করে দেখলো, না, ঠিকই তো আছে। ভয়টা ভুল ভেবে আবার রেডিও অন করে যাত্রা শুরু করলো রাশেদ। গাড়ির সবকিছুই যেন আবার স্বাভাবিক হয়ে গেল। বেশ অনেক সময় নিয়ে গাড়ি চালিয়েছে সে। ভয় অনেকটাই কেটে গেছে তখন। সামনের সেই গাড়িগুলোরও কোনো খবর নেই। মনে হয় তারা আস্তে গাড়ি চালানোর জন্য আরো ভিন্ন জায়গায় থামার কারণে সেগুলো এগিয়ে গেছে। এই ভেবে রাশেদও গাড়ি জোরে টান দিল। এভাবে কিছু সময় চলার পর আবার রেডিওতে দেখা গেল সেই আগের সমস্যা। ফ্রিকোয়েন্সি ঠিক মতো পাচ্ছে না, কেমন একটা শব্দ হচ্ছে। একটা সময় সেটি আবার থেমে গেল। রাশেদ তখন আবার গাড়ির গতি কিছুটা কমিয়ে রেডিওতে এক হাতে চাপ দিতে থাকে। কিন্তু এবারও কোনো কাজ হচ্ছে না। রেডিওটি অফ হয়ে যায়। এর মাঝে রাশেদ খেয়াল করে এক অদ্ভুত সমস্যা। গাড়ির মাঝে একটা অস্বাভাবিক রকমের ঠান্ডা অনুভব করছে সে। ঠান্ডায় যেন জমে হিম হয়ে যাচ্ছে তার শরীর। এর মাঝে সে খেয়াল করলো একটা টানা ঝাপটানো শব্দ, এবং সেটি তার কান ঘেঁষে যেন সামনের দিকে এগিয়ে গেল। শব্দটা হঠাৎ করে মিলিয়ে গেল, আবার ফিরে আসলো। হপ করে ফিরে আসা সেই শব্দটা অনুসরণ করে দেখলো একটা পেঁচা পাখি বসেছে তার গাড়ির সাইড ভিউ মিররের উপর। পেঁচাটা সামনের দিক হয়ে বসেছে, এত জোরে যে গাড়িটা চলছে, তবুও সেই পাখির শরীরে কোনো পালক উঠছে না, বা সেই পাখির কোনো সমস্যাই হচ্ছে না বসে থাকতে। রাশেদ তার গাড়ির গতি আরো বাড়িয়ে দিল, কিন্তু তবুও কোনো পরিবর্তন আসলো না সেই পাখির। একটু পরে হঠাৎ পাখিটা সোজা বসা অবস্থায় শুধু মাথাটা ঘুরিয়ে তাকালো রাশেদের দিকে। পাখির চোখের দিকে তাকাতেই যেন ভয়ে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবার উপক্রম। পাখির চোখের মাঝে কোনো কালো মণি নেই, তার জায়গায় কেমন রক্তের মতো দাগ। যেন তার চোখ পেরিয়ে বেরিয়ে আসছে আগুনের মতো লাল এক আভা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই চোখে যেন একটা টান আছে, কিসের একটা আকর্ষণ আছে, কিছু একটা বোঝাতে চাচ্ছে সে। এরই মাঝে পেছন থেকে কিছু একটার খসখস শব্দ ভেসে আসলো, কিন্তু সেদিকে আর ফিরে তাকানোর ক্ষমতা নেই তার। পাখির চোখের মোহে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক এরই মাঝে রাশেদের শরীরটা ঠান্ডা কিছুর স্পর্শে যেন আরো বেশি শিউরে উঠল। কয়েক সেকেন্ডের মাঝেই যেন তার উলটপালট হয়ে গেল সব। পেছনে ফিরতেই শুধু একটা ঝটকা এসে দেখলো স্ট্রেচারের উপরে কাপড়ে ঢাকা লাশটি আর নেই। সেটা যেন এক দৈব শক্তির বলে এক ঝটকায় উঠে বসেছে তার মাথার কাছেই, আর ঠান্ডা হাতের স্পর্শ রেখেছে রাশেদের কাঁধে। আর কিছুই যেন ভাববার সময় নেই। তার মনে হলো আজকেই যেন তার জীবনের শেষ দিন। কয়েক মুহূর্তের জন্য সামনে তাকাতেই যেন দেখলো পাখিটা তখন চেয়ে আছে তার মুখের দিকে, আর ঠোঁট বেয়ে তার কিছু একটা গড়িয়ে পড়ছে। ঠিক তখনই কিসের সাথে যেন প্রচন্ড ধাক্কা খেলো সে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসলো, আর কিছুই মনে নেই তার। হঠাৎ মনে হলো তার হাত ধরে কেউ টান দিচ্ছে। মাথাটা ঝিমঝিম করতে করতে সেই টানে বাহিরে এসে শুয়ে পড়লো সে। চোখ খুলে দেখলো যাদের ছেলের লাশ নিয়ে সে যাচ্ছিল তারা ঝুঁকে আছে তার মুখের দিকে।
সেই ছেলের ভাই তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোমার? আমরা চা খাওয়ার জন্য যখন থেমেছিলাম সামনে, যে তুমি আসো কিনা একসাথে যাব, কিন্তু তোমার গাড়ি দেখতে না পেয়ে ফোনে কল দেই, কিন্তু সেটাও তুমি রিসিভ করছিলে না। পরে আমরা আবার ব্যাক করি যে রাস্তায় কিছু হলো কিনা। এদিকে কিছুটা এগিয়ে এসে দেখি তোমার গাড়ি রাস্তার পাশে এই ছোট জংলি গাছগুলোর মাঝে ঢুকে আছে। এসে দেখি তোমার মাথা আর হাত গাড়ির ড্যাশবোর্ডের উপর ছড়িয়ে তুমি অজ্ঞান হয়ে আছো। রাশেদ তখন সবাইকে সবকিছু খুলে বলল। তার মাথাও ফুলে গেছে 2 জায়গায়। পরে গাড়িটি আবার রাস্তায় তুলে তার পেছনে গিয়ে দেখলো লাশটা উপুর হয়ে গাড়ির মেঝেতে পড়ে আছে। গায়ের চাদর যেন শরীরের কিছুটা অংশে পেঁচিয়ে আছে শুধু। দুজন মিলে লাশটাকে আবার স্ট্রেচারে তোলার জন্য সোজা করে ধরতেই দেখলো চমকে ওঠার মতো একটা ব্যাপার। লাশ ছেড়ে বাহিরে বেরিয়ে আসলো দৌড়ে। এটা কিভাবে সম্ভব? লাশের চোখ কোথায়? চোখের জায়গায় জমাট বেঁধে আছে টকটকে লাল রক্ত, যেন কেউ খুবলে নিয়ে গেছে চোখের মণি। ভয়ে ভয়ে কোনো মতে লাশের গায়ে পেঁচিয়ে থাকা সেই চাদর দিয়ে লাশটাকে ঢেকে দিয়ে তোলা হলো উপরে। তারপর সিদ্ধান্ত হলো ড্রাইভারের সাথে আরেকজন বসবে। এরপর 2 গাড়ির মাঝখানে অ্যাম্বুলেন্স নিয়ে আবার যাত্রা শুরু হলো। ঘণ্টাখানিক আর কোনো সমস্যা নেই। ড্রাইভারের পাশে থাকা লোকটা তখন ঘুমে জিমাচ্ছে। মাথা বারবার হেলে পড়ছিল জানালার পাশের দিকে। ঠিক সেই সময় কানের পাশ দিয়ে কিছু একটা ডানা ঝাপটানোর শব্দে আবারও ফিরে এলো। সামনে তাকাতেই চিৎকার করে উঠলেন তিনি, বলতে লাগলেন, গাড়ি থামাও, গাড়ি থামাও, বলছি তাড়াতাড়ি। ড্রাইভার হঠাৎ এমন আচরণে চমকে যেয়ে তাড়াতাড়ি গাড়ি থামাতেই সেই লোকটি এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলেন। অন্য গাড়ি থেকে আরো কয়েকজন নেমে এসে জানতে চাইলেন কি হয়েছে। সে লোক তখন বলল, আমার ঘুমে একটু চোখ লেগে আসছিল, হঠাৎ কানের কাছে একটা ডানা ঝাপটানোর শব্দ শুনলাম। তারপর সামনে তাকিয়ে দেখি একটা পেঁচা পাখি, তার মুখে একটা মানুষের চোখের মতো কিছু। আমি ভালো করেই তাকাতে সেই পাখিটা উড়ে সামনে একটি ঘন অন্ধকারের মাঝে ঢুকে গেল, আর সাথে সাথে সেই অন্ধকার থেকে কিছু একটা যেন গাড়ির সাথে ধাক্কা খেলো। আসলে ধাক্কা না, মনে হলো গাড়ি অন্ধকার ফুঁড়ে বের হয়ে গেল। আমার মনে হলো লাশটি বুঝি এই আমাদের পেছনে একটু নড়ে উঠল। আমি আর নিতে পারছি না এসব। এ লাশের সাথে সমস্যা আছে, আমি এভাবে লাশের সাথে যাব না। রাশেদ তখন বলল, জীবনে সে অনেক লাশ টেনেছে, সমস্যা হয় এমন না, কিছু না কিছু সমস্যা অনেক সময় হয়েছে, কিন্তু এবারের মতো এত ভয়ানক সমস্যা তার কখনো হয়নি। এদিকে লাশ থেকে কিছু কিছু গন্ধ ছাড়া শুরু করেছে। লাশটা ফুলেও গেছে বেশ কিছুটা। কি করবে সেটা ভেবে না পেয়ে গাড়িতে রাশেদের সাথে তখন আরেকজন এসে বসে। তারপর মোবাইলে একটা সূরা প্লে করে দুজনে মিলে গল্প করতে করতে বাকি পথ চলে আসে। রাশেদ সাধারণত লাশ নিয়ে গেলে সেটা নামিয়ে দিয়ে সেখানে হালকা করে গাড়ি ধুয়ে তারপরে আসে, কিন্তু এবার তার সেটা করা হলো না। কেমন একটা অস্বস্তি হতে লাগলো তার শরীরের মাঝে। তাই সে টাকাটা নিয়ে সোজা চলে এলেন গাড়ি নিয়ে। এরপর ঢাকায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। গাড়ি একটা গ্যারেজে নিয়ে ভালো করে ধুয়ে নিলেন। তারপরে গাড়ি যেখানে পার্কিং করে রাখেন সেখানে সে গাড়িটা রেখে বাসায় চলে যায়। এখানে বলে রাখি, ঢাকায় অনেক বাসা আছে যেগুলোর পার্কিং এরিয়া ভাড়া দেওয়া হয়। তেমনই একটা জায়গায় মাসিক ভাড়া হিসাবে রাশেদ গাড়ি পার্ক করেন। পরের দিন সকালে যখন রাশেদ অ্যাম্বুলেন্স নিতে আসে তখন সে বাসার দারোয়ান তাকে ডাকলো। তারপর বলল, ভাই অনেক মাস তো হলো আমাদের এখানে গাড়ি রাখেন আপনি। আমি তো রাতে সবকিছু বন্ধ করে শুয়ে পড়ি, কোনোদিন কিছু হয়নি, কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। রাশেদ বলল, কেন ভাই, কি হয়েছে? কি অদ্ভুত ব্যাপার বলুন তো? দারোয়ান তাকে বলতে শুরু করলো, তখন মাঝরাত হবে, আমি গেট লাগিয়ে সবকিছু ভালো করে দেখে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। ঠিক তখনই মনে হলো আমার ঘরের বাইরে যেন কিছু একটা খসখস করে উঠলো। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সবকিছুই ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ি, কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই খসখস শব্দটা ফিরে আসলো। এবার আর না পেরে আমি লাঠি হাতে নিয়ে উঠে ঘরের বাইরে গেলাম। বাইরে তখনও পার্কিং লাইট জ্বলছে। ঠিক সে সময় আপনার গাড়ির সাইরেনটি হঠাৎ বেজে উঠল। বিশ্বাস করবেন না ভাই, একটু বেজেই এমনভাবে অফ হয়ে গেল আমার শরীরের মাঝে যেন ধক করে কেঁপে উঠল। আমার শরীর যেন ধক করে কেঁপে উঠল। আমি এক দৌড়ে চলে আসলাম আমার রুমে। রাশেদ তখন তাকে অভয় দিয়ে জানালো, হয় এটা তোমার মনের ভুল হবে, গাড়ি অফ, চাবি আমার কাছে, এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তুমি কিছুটা ভয় পেয়েছিলে, তাই মনের ভুলে এরকম কিছু কল্পনা করে নিয়েছো। সেটাই হয়েছে তোমার সাথে। আমি এত মাস ধরে তোমাদের এখানে গাড়ি রাখি, কোনোদিন কোনো সমস্যা হলো না। দারোয়ানও এই কথার সাথে একমত। এইটাই তো ঠিক, এতদিন কোনো সমস্যা হয়নি।
হয়তো এটা আমার মনের ভুল ছিল। রাশেদ গাড়ি নিয়ে চলে গেল। এরপরে সে দুদিন বাহিরে ভাড়া মেরে আবার এক সন্ধ্যায় আসলো গাড়ি পার্কিং করতে। গাড়িটা যথাস্থানে পার্ক করে রাশেদ চলে আসলেন বাসায়। পরের দিন খুব ভোরে ফোনের রিংটোন তার ঘুম ভাঙালো। কলটা রিসিভ করতেই ভেসে আসলো সেই পার্কিংয়ের সেই মালিকের কণ্ঠ। তিনি বললেন, রাশেদ, তাড়াতাড়ি তুমি এখনই আমাদের বাসায় চলে আসো। কি হলো কিছু বুঝে উঠতে না পেরে রাশেদ রেডি হয়ে চলে গেল সেই বাসায়। গিয়ে দেখে সেই পার্ক করার জায়গাটায় দারোয়ানের রুমের সামনে বাসার মালিক সহ দারোয়ান বসে আছে। রাশেদ সেখানে যেতেই মালিক তাকে বলল, রাশেদ, তুমি তোমার গাড়ির জন্য আজকে অন্য কোথাও একটা ব্যবস্থা করো, আর এই মাসের ভাড়া তোমার দেওয়া লাগবে না। কি হয়েছে রাশেদ সেটা জানতে চাইলে সে দারোয়ান তাকে বলল, প্রতিদিনের মতো আমি আমার কাজ শেষ করে শুয়ে পড়েছি। তারপর হঠাৎ করে আবার সেদিনের মতো সেই খসখস শব্দ। আমি পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু হঠাৎ আরো বাড়তে লাগলো শব্দটা। আমি সহ্য করতে না পেরে এবার লাঠি আর টর্চ নিয়ে ঘর থেকে বের হলাম। ভাবলাম কোনো কুকুর বিড়াল হয়তো ঢুকেছে, সেটা কোনো গাড়ির নিচে হয়তো ঢুকে থাকবে, এর জন্যই এরকম শব্দ হচ্ছে। আমি বের হতেই সে শব্দটা যেভাবে শুরু হয়েছিল সেভাবেই থেমে গেল। আমি আবার মনের ভুল ভেবে ফিরে আসব, ঠিক তখনই আবার শব্দটা শুনতে পেলাম। তবে এবার মনে হলো যেদিকে আপনার অ্যাম্বুলেন্সটা রাখা, শব্দটা সেই দিক থেকে ভেসে আসছে। মনের ভেতরে একটা ভয় আর উত্তেজনা কাজ করছিল। আমি নিচু হয়ে সব গাড়ির নিচে টর্চ ফেললাম কয়েকবার, কিন্তু কোথাও কিছু নেই। শব্দটা তখনও হচ্ছিল। আমি ভয় কাটাতে ভাবলাম দেখি যে অ্যাম্বুলেন্সের দিকে কিছু আছে কিনা। আমি উঠে দাঁড়াতে মাথার উপরের লাইটটা দ্রুত কয়েকবার জ্বলে নিভে গেল, একবারে বন্ধ হয়ে গেল। পুরো গ্যারেজ তখন একবারে নিকষ কালো অন্ধকার। ভয়ে যেন বারবার আমার হাত পা গুটিয়ে যাচ্ছে। আমি তাই সেই শব্দটা অনুসরণ করে হাতের লাঠি শক্ত করে ধরে লাইট জ্বালিয়ে হেঁটে গেলাম আপনার গাড়ির দিকে। কিছুটা কাছে যেতেই আমি নিশ্চিত হলাম আপনার গাড়ির ভেতর থেকে শব্দটা ভেসে আসছে। আমি পিছন থেকে লাইট মারলাম ভেতরে, কিন্তু ঘোলা কাচের জন্য কিছুই দেখতে পেলাম না। তাই ভালো করে দেখার জন্য গাড়ির সামনে গেলাম। আমি যখন ঘুরে গাড়ির সামনে যাচ্ছি ঠিক তখনই দেখি এক অদ্ভুত টাইপের একটা পাখি আমার কানের পাশ দিয়ে উড়ে চলে গেল। ভয়ে থমকে গিয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে আমি আবার যখন লাইটটা গাড়িতে ফেললাম, তখন আপনার ড্রাইভিং সিটের পাশের জানালায় দেখলাম ছোপ ছোপ রক্ত। আর দেখেই মনে হলো এই মাত্র কেউ হাত দিয়ে লাগিয়ে দিয়েছে জানালায়। ভয়ে খানিকটা পিছিয়ে এসে সামনে থেকে ভেতরে লাইটটা ফেললেই আমার জীবনের চূড়ান্ত ভয়টা পেলাম। একটা চাদরে ঢাকা মানুষের মতো কিছু শুয়ে আছে গাড়ির মাঝে। আমার চোখটা সেখানে পড়তেই একটা আবছা মুহূর্তে যেন আমি দেখতে পেলাম এক ঝটকায় সে চাদর সরিয়ে উঠে বসলো একটা আস্ত মানুষ। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই দেখতে পেলাম তার চোখের জায়গায় চোখ নেই, চোখের বদলে আছে একদলা রক্তপিণ্ড। আমি আমার চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলেছি। একটা চিৎকার দিয়ে দৌড়ে উপরে উঠে যাই সিঁড়ি দিয়ে। আমার চিৎকার শুনে মালিক বের হয়ে আসেন। তাকে সবটা সংক্ষেপে বলি, তিনি আমাকে সাথে নিয়ে আসতে চান, কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না নিচে আসতে। সেই সাথে তাকেও আসতে দেইনি। রাতটা আমি উপরেই তার বাসায় কাটিয়ে সকালে নিচে এসে দেখি কি হয়েছে। গাড়ির কাছে গিয়ে দেখি আমার হাতের লাঠিটা পড়ে আছে, আর গাড়ির জানালায় তখনও শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু গাড়ির মাঝে চাদর বা মানুষের অস্তিত্ব নেই। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি। রাশেদ সহ বাসার মালিক আর দারোয়ান এগিয়ে গেল গাড়িটার দিকে। গিয়ে দেখলো আসলেই তখনও ড্রাইভিং সিটের পাশে জানালায় রক্তের দাগ। রাশেদ গাড়ির পেছনের ডালা খুলে ভেতরে গেল আর দেখলো মেঝেতেও কয়েক ফোঁটা রক্তের দাগ। তার খুব ভালো করেই মনে আছে কাল রাতেও সে গাড়িটি ওয়াশ করে এনেছে। এসব রক্তের দাগ থাকার কোনো কারণই নেই। এসব কিছুর কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে রাশেদ তখন গাড়িটি নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে আসে। দুদিন পরে নতুন একটি গ্যারেজ খুঁজে সেখানে গাড়িটা রেখে দেয়, কিন্তু সেখান থেকেও পরের দিন সকালে তাকে জানানো হয় এই গাড়িটি রাখা যাবে না, কিন্তু তারা কোনো কারণ না বলেই গাড়ি বের করে দেয়। এভাবে প্রায় কিছুদিন যেতেই রাশেদ একটি হুজুরের সাথে দেখা করে। সেই হুজুর তাকে পরামর্শ দেয় গাড়িটি বিক্রি করে দেওয়ার জন্য। পরে রাশেদ সেই গাড়িটা একটা গাড়ির গ্যারেজের মালিকের কাছে বিক্রি করে দিয়ে নতুন একটি অ্যাম্বুলেন্স কিনে নেয়। তবে সেই ঘটনার কোনো ব্যাখ্যা আজও তার কাছে নেই। অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েই রইল তার জীবনে শুধু। অন্য সবার মতো ভয় পেয়ে রাশেদ এখনও তার পেশা পরিবর্তন করেনি। কে জানে আজকে এই ঘটনা প্রচার হওয়ার সময় রাশেদ হয়তো কোনো নতুন লাশ নিয়ে ছুটে চলেছে নির্জন কোনো রাস্তায়, অচেনা কোনো গন্তব্যে। ভালো থাকুক সকল অ্যাম্বুলেন্স চালক।
আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভাই, আপনি কেমন আছেন? বরং দোয়া করি ও দোয়া করব যেন আপনি সপরিবার নিয়ে সবসময় ভালো থাকুন এবং এভাবেই আমাদেরকে নিয়মিত ভিডিও উপহার দিন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমি ঢাকার লালবাগে থাকি। আজ আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি এটি আমার বন্ধুর সাথে ঘটেছিল। সঙ্গত কারণে আমি ওর নাম ঠিকানা প্রকাশ করছি না, তবে ধরে নিন ওর নাম কাশেম। শিক্ষিত একটা ছেলে কাশেম, কিন্তু পরিস্থিতি ও নিয়তির কাছে হার মেনে তাকে অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় যেতে হয়েছে। আসলে সে সম্পূর্ণই পরিস্থিতির শিকার ছিল। যাই হোক, তার অ্যাম্বুলেন্স পেশার জীবনে তার সাথে ঘটনাটি ঘটে। আমি ওর কাছ থেকে শুনেছিলাম, তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাব। বলছেন কাশেম, জীবনের ৪৫টা বছর পার করে ফেলেছি, যার অর্ধেকের বেশি সময় কেটেছে এই অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হাতে। চাকা ঘোরানোর শব্দ আর সাইরেনের আর্তনাদ আমার নিত্যদিনের সঙ্গী। কত শত মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছি, আবার কত নিথর দেহ তাদের শেষ ঠিকানায় পৌঁছে দিয়েছি, তার কোনো সঠিক হিসাব আমার কাছে নেই। মৃত্যু আমার কাছে খুব সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। লাশ দেখলে ভয় পাওয়া তো দূরের কথা, কোনো অনুভূতি কাজ করতো না। মনে হতো এটাই তো জীবনের শেষ গন্তব্য। কিন্তু সেই রাতের ঘটনা আমার জীবনের সমস্ত বিশ্বাস আর সাহসকে নড়বড়ে করে দিয়েছিল। সেই রাত আমাকে শিখিয়েছিল দুনিয়াতে এমন কিছু খারাপ জিনিস আছে যা আমাদের সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েক সেকেন্ড সময় চাচ্ছি। আপনাদের জন্য একটি বিশাল সুখবর। সাম্প্রতিক সময়ে আপনাদের জন্য আমরা একটি পারফিউম স্টোর খুলেছি। আপনাদের মধ্যে যারা পারফিউম অথবা আতর ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য আমাদের শপটি হবে বেস্ট। পারফিউম শুধু সুঘ্রাণ ছড়ায় তা নয়, বরং আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করতে 2 ফোঁটা পারফিউমের ভূমিকা অপরিসীম। তাই বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। আপনাদের মনোযোগ এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাব ঘটনায়। সেদিন ছিল মাঘ মাসের হাড় কাঁপানো শীতের রাত। ঘড়ির কাঁটায় তখন রাত 2:15 আমি মাত্র একটা লাশ ডেলিভারি দিয়ে স্টেশনে ফিরেছিলাম। শরীরটা আর চলছিল না। সারাদিনের ধকল শেষে চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছিল। ভেবেছিলাম আজ আর ডিউটি নেব না। গ্যারেজের পেছনের ছোট ঘরটায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ব। ফ্লাক্স থেকে ধোয়া ওঠা চা ঢেলে মাত্র এক চুমুক দিয়েছি, ঠিক তখনই মোবাইলটা কর্কশ শব্দে বেজে উঠল। হাসপাতালের এমার্জেন্সি নাম্বারের রিংটোন। বিরক্তি নিয়ে ফোনটা ধরতেই ওপাশ থেকে সুপারভাইজারের গলা ভেসে এলো, কাশেম ভাই, আরেকটা ট্রিপ মারতে হবে, এমার্জেন্সি, পাশের জেলা সদরে একটি বোর্ডে নিয়ে যেতে হবে। আমার মনটা একদম সায় দিচ্ছিল না, শরীর বলছিল না কাশেম আজ আর না। কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারদের জীবনে না বলার সুযোগ খুব কম। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। তাছাড়া সুপারভাইজার যখন বলল যে মৃতদেহটি একজন বয়স্ক মানুষের এবং তার পরিবার খুব অসহায় অবস্থায় আছে, তখন আর না করতে পারলাম না। টাকার লোভে নয়, বরং এক অজানা কর্তব্যের টানে রাজি হয়ে গেলাম। আমি মনে মনে হিসাব কষলাম, রাস্তা যদি ফাঁকা থাকে তবে বড়জোর 2 থেকে 2.5 ঘন্টার মামলা। লাশটা বুঝিয়ে দিয়ে ফজরের আগেই ফিরে এসে ঘুমানো যাবে। গাড়ির চাবিটা হাতে নিয়ে গ্যারেজের দিকে এগোলাম। কিন্তু সমস্যা হলো, আজ আমার নিয়মিত হেল্পার মফিস সাথে নেই। ছেলেটা গত 2 দিন ধরে ভীষণ জ্বরে ভুগছে। অন্য কাউকে ডাকারও সময় নেই। অগত্যা ঠিক করলাম একাই যাব। একা ড্রাইভ করা আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু লাশ নিয়ে একা এত রাতে হাইওয়েতে বের হওয়ার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। তবু বিসমিল্লাহ বলে গাড়ির দরজা খুললাম। পেছনের স্ট্রেচারে সাদা কাপড়ে মোড়ানো বৃদ্ধের লাশটা তোলা হলো। লাশটা যখন আমার গাড়িতে তোলা হচ্ছিল তখন আমি একবারের জন্য কাপড়টা সরিয়ে মুখটা দেখেছিলাম। ধবধবে সাদা দাড়ি, কপালের ভাঁজ পড়া চামড়া। অদ্ভুত এক প্রশান্তি ছিল সে মৃতের মুখে, যেন তিনি বহুদিন পর শান্তির ঘুম ঘুমাচ্ছেন। কিন্তু কেন জানি না এই অতিরিক্ত শান্ত ভাবটাই আমার মনে এক অজানা অস্বস্তি তৈরি করলো। সাধারণত লাশের মুখে একটা যন্ত্রণার ছাপ থাকে কিংবা শূন্যতা থাকে, কিন্তু এই বৃদ্ধের মুখে যেন এক রহস্যময় হাসি লেগেছিল। মনে হচ্ছিল তিনি এমন কিছু জানেন যা আমরা জীবিতরা জানি না। একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমি দ্রুত কাপড়টা টেনে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসলাম। অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে রাস্তায় নামতেই শীতের আসল রূপটা টের পেলাম। গাড়ির হিটারটা কাজ করছে, তবু মনে হচ্ছে কনকনে ঠান্ডা বাতাস জানালার কোনো এক অদৃশ্য ফাঁক গলে ভেতরে ঢুকে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। শহরের রাস্তাঘাট একদম জনমানবহীন। এই শীতে মানুষ তো দূরের কথা,
একটা কুকুর বেড়ালেরও দেখা নেই। সবাই যে যার ডোরায় উষ্ণতা খুঁজছে। ল্যাম্পপোস্টগুলোর আলো কুয়াশার কারণে ঘোলাটে দেখাচ্ছে, যেন আলো নিজেই অন্ধকারের সাথে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছে। রাস্তার পেছ ঢালা কালো পথটা হেডলাইটের আলোয় চকচক করছে। ইঞ্জিনের একঘেয়ে যান্ত্রিক শব্দের সাথে সাথে আমার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। অন্যদিন গাড়ি চালানোর সময় আমি গান শুনি বা রেডিওর খবর শুনি, কিন্তু আজ কেন জানি কোনো শব্দই সহ্য হচ্ছে না। চারপাশের নিস্তব্ধতা যেন আমাকে গ্রাস করছে। আমি মাঝে মধ্যে রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনের ক্যাবিনের দিকে তাকাচ্ছিলাম। কাছের ওপাশে সাদা কাপড়ে মোড়ানো সেই অবয়বটা স্থির হয়ে আছে। গাড়ি যখন কোনো স্পিড ব্রেকারের ঝাঁকুনি খাচ্ছিল, তখন লাশটা একটু নড়ে উঠছিল, আর প্রতিবার নড়ে ওঠার সাথে সাথে আমার বুকের ভেতরটা ধক করে উঠছিল। মনে হচ্ছিল এই বুঝি কাপড় সরিয়ে বৃদ্ধ উঠে বসবেন। আমি জোর করে মন থেকে কুচিন্তা দূর করার চেষ্টা করলাম। নিজেকে বোঝালাম, কাশেম, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো কত লাশ বহন করেছো, এটা তো একটা মৃতদেহ মাত্র। কিন্তু মনের ভেতর থেকে কে যেন ফিসফিস করে বলছিল, আজকের রাতটা সাধারণ রাত নয়। আজকের বাতাস, আজকের অন্ধকার, সব কিছুই অন্যরকম। আমার অজান্তে একটা চাপা আতঙ্ক বুকের ভেতর দানা বাঁধতে শুরু করলো। আমি জানতাম না সামনের রাস্তায় আমার জন্য কি অপেক্ষা করছে। শুধু বুঝতে পারছিলাম আমি একা নই। আমার সাথে কিংবা আমার চারপাশে এমন কিছু আছে যা চোখের দেখা যায় না। শহরের শেষ সীমানা পেরিয়ে আমি যখন শহরতলির এক নির্জন রাস্তায় প্রবেশ করলাম, তখন পরিবেশটা দ্রুত পাল্টাতে শুরু করলো। এতক্ষণ শহরের যে টিমটিমে আলোগুলো সঙ্গ দিচ্ছিল, সেগুলো পেছনে ফেলে এসেছি। এখন সামনে শুধু ধুধু অন্ধকার আর আমার গাড়ির হেডলাইটের তীব্র আলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে আলো যেন খুব বেশি দূরে পৌঁছাতে পারছে না। হঠাৎ করেই খেয়াল করলাম চারপাশের অন্ধকার যেন আমাকে একেবারে গিলে খেতে আসছে। এই অন্ধকার সাধারণ রাতের অন্ধকারের মতো নয়, এটি যেন আরো গভীর, আরো কালো, আরো ভারী। মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত আলো এই রাস্তাটুকু থেকে কোনো এক অদৃশ্য শক্তি শুষে নিয়েছে। হেডলাইটের আলো অন্ধকারের গায়ে ধাক্কা খেয়ে যেন অসহায়ভাবে ফিরে আসছে। গাড়ির গতি আমি স্বাভাবিকই রেখেছিলাম, কিন্তু মনের ভেতর অস্বস্তিটা বাড়ছিল। কিছুক্ষণ যাওয়ার পরই শুরু হলো কুয়াশার দাপট। শহর থেকে বের হওয়ার সময় হালকা কুয়াশা ছিল, কিন্তু এখন তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। এত ঘন কুয়াশা আমি আমার 25 বছরের ড্রাইভিং জীবনে খুব কমই দেখেছি। মনে হচ্ছে আকাশ থেকে মেঘ নয়, বরং সাদা ধোয়ার মতো ভারী কোনো পর্দা নেমে এসেছে। সামনের রাস্তা তো দূরের কথা, গাড়ির বনেটটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে আমি গাড়ির গতি কমিয়ে দিলাম। এমন পরিস্থিতিতে জোরে চালানো মানেই নিশ্চিত মৃত্যু। আমি খুব সাবধানে ধীর গতিতে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। ওয়াইপারগুলো চালু করে দিয়েছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কাছের ওপর কুয়াশার আস্তরণ পড়তেই থাকছে। হঠাৎ আমার মনে হলো এক অদ্ভুত দৃশ্য। কুয়াশাগুলো যেন আর স্বাভাবিকভাবে বাতাসে ভাসছে না। সাধারণ কুয়াশা যেমন এলোমেলোভাবে ছড়িয়ে থাকে, এটা তেমন নয়। মনে হচ্ছে কুয়াশার কুণ্ডলীগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে আমার গাড়ির দিকে এগিয়ে আসছে। আমি স্পষ্ট দেখলাম সাদা ধোয়ার মতো কুণ্ডলীগুলো জানালার ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করছে, যেন বাইরে থেকে কোনো খারাপ জিনিস জোর করে গাড়ির ভেতরে ঢুকতে চাইছে। এই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বাইরের তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, অথচ আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ভয়ের শীতল স্রোত আমার শিরা উপশিরায় ছড়িয়ে পড়লো। আমি দ্রুত হাত বাড়িয়ে পাশে রাখা পানির বোতলটা কাছে টেনে নিলাম। হাতটা কাঁপছিল। ছিপি খুলে ঢকঢক করে বেশ খানিকটা পানি পান করলাম, কিন্তু গলার শুষ্কতা গেল না। মনে হচ্ছিল আমি কোনো এক বদ্ধ ঘরে আটকা পড়েছি, যেখানে বাতাস ফুরিয়ে আসছে। আমি দ্রুত ড্যাশবোর্ডের দিকে ঝুঁকে সবকটি জানালার কাজ পুরোপুরি তুলে লক করে দিলাম। সেন্ট্রাল লকটা চেক করলাম 2 বার, কিন্তু অস্বস্তিটা গেল না। মনে হচ্ছে গাড়ির ভেতরের বাতাসও ভারী হয়ে আসছে, যেন অক্সিজেনের বদলে অন্য কোনো ভারী গ্যাস সেখানে জায়গা করে নিচ্ছে। যেন ভয়ে আমার বুক ধরফর করতে লাগলো। হৃৎপিণ্ডের শব্দ আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। ধুপ ধুপ ধুপ। আমি মনে মনে দোয়া দরুদ পড়া শুরু করলাম। ছোটবেলা মায়ের কাছে শেখা আয়াতুল কুরসি বের করে আওড়াতে লাগলাম। বিপদে পড়লে মহান আল্লাহ তাআলাই একমাত্র আশ্রয়। কিন্তু আমার জবান জড়িয়ে আসছিল, শব্দগুলো ঠিক মতো উচ্চারণ করতে পারছিলাম না। মনে হচ্ছিল কি আমার গলা চেপে ধরে শব্দগুলোকে আটকে রাখতে চাইছে। আমি বুঝতে পারছিলাম এই রাস্তাটা স্বাভাবিক নয়। এই কুয়াশা, এই অন্ধকার, এগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে চলছে না। গাড়িটা এখন প্রায় পিঁপড়ার গতিতে চলছে। আমি স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরে রেখেছিলাম যে আঙুলগুলো ব্যথা করতে শুরু করেছে। আমার চোখ রাস্তার দিকে স্থির,
কিন্তু মনের চোখ বারবার চলে যাচ্ছে পেছনের কেবিনে। লুকিং গ্লাসে তাকানোর সাহস পাচ্ছিলাম না। পাশে যদি সেখানে এমন কিছু দেখি যা আমি দেখতে চাই না, তবু মানুষের স্বভাব বড় অদ্ভুত, যা নিষেধ মন সেদিকেই টানে। আমি আর চোখে একবার রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। পেছনের কেবিনে আবছা অন্ধকার। সে অন্ধকারের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো লাশটা যেন আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। মনে হলো লাশের চাদরটা কি একটু নড়ে উঠল, নাকি গাড়ির ঝাঁকুনি। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি সশব্দে বলে উঠলাম। নিজের গলার আওয়াজ নিজের কাছে অচেনা লাগলো। গাড়ির ভেতরের এই দম বন্ধ করা পরিবেশ আর বাইরের ওই জীবন্ত কুয়াশার আক্রমণ, সব মিলিয়ে আমি এক অসহ্য মানসিক চাপের মধ্যে পড়ে গেলাম। মনে হচ্ছিল এই রাত আর শেষ হবে না, এই রাস্তা আর ফুরাবে না। আমি যেন কোনো এক অন্তহীন গোলক ধাঁধায় আটকা পড়েছি। আজকের রাতটা যে সহজে কাটবে না, সে নির্মম সত্যটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর ক্রমাগত দোয়া পড়ছি। আমার চোখ রাস্তার দিকে স্থির, যদিও সেই ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আমার সমস্ত মনোযোগ এখন রাস্তার ওই সাদা পর্দার দিকে। হঠাৎ করে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। যে কুয়াশা এতক্ষণ আমাকে চারপাশ থেকে চেপে ধরেছিল, সাপের মতো পেঁচিয়ে ধরতে চেয়েছিল, তা যেন কোনো এক জাদুমন্ত্রে কমতে শুরু করলো। বাতাসের ঝাপটায় নয়, বরং মনে হলো কেউ যেন ইচ্ছা করে পর্দাটা সরিয়ে নিচ্ছে। দৃষ্টিসীমা পরিষ্কার হতে দেখে আমার মনে সাময়িক স্বস্তি ফিরে এলো। আমি ভাবলাম, যাক, হয়তো বিপদ কেটে গেছে, হয়তো আবহাওয়া আবার স্বাভাবিক হচ্ছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমি অ্যাক্সিলারেটরে একটু চাপ দিলাম, কিন্তু সেই স্বস্তি বা আনন্দ 1 মিনিটের বেশি স্থায়ী হলো না। কুয়াশা পুরোপুরি সরে যাওয়ার সাথে সাথেই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় যা ভেসে উঠল তা দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। পাটা অজান্তেই ব্রেক প্যাডেলের ওপর চলে গেল। আমার গাড়ি থেকে বেশ কিছুটা সামনে, প্রায় 50-60 গজ দূরে সারিবদ্ধভাবে কিছু লোক রাস্তা পার হচ্ছে। এত রাতে এই নির্জন হাইওয়েতে মানুষ থাকাটাই তো অস্বাভাবিক, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল তাদের চেহারা এবং আচরণ। তাদের সবার পরনে একই রকম ধবধবে সাদা পোশাক, মাথা থেকে হাঁটু পর্যন্ত সাদা রঙের শীতের চাদর দিয়ে এমনভাবে ঢাকা যে তাদের শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। মুখগুলো চাদরের আড়ালে ঢাকা, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করলো তা হলো তাদের উচ্চতা। লোকগুলো সাধারণ মানুষের উচ্চতার নয়। হেডলাইটের আলোয় তাদের ছায়াগুলো দীর্ঘ হয়ে রাস্তার ওপাশে পড়েছে। তারা প্রত্যেকেই লম্বায় অন্তত 7 থেকে 8 ফুটের মতো হবে। অস্বাভাবিক রকমের লম্বা সে অবয়বগুলো একে অপরের পেছনে সারিবদ্ধভাবে হাঁটছে। মোট 5 থেকে 7 জনের মতো হবে সেই ছায়ামূর্তিগুলো। সবার হাঁটার ধরন, পোশাক, উচ্চতা সবকিছু হুবহু এক। মনে হচ্ছে যেন একই ছাঁচে ঢালা কোনো পুতুল বা যান্ত্রিক কিছু হেঁটে যাচ্ছে। তাদের হাঁটার মধ্যে কোনো ছন্দ নেই, কোনো প্রাণের স্পন্দন নেই। পা ফেলছে, কিন্তু যেন মাটিতে কোনো শব্দ হচ্ছে না। তারা কোনো দিকে তাকাচ্ছে না, ডানে বা বামে কোনো দিকেই তাদের ভ্রুক্ষেপ নেই। শুধু যান্ত্রিকভাবে এক পাশ থেকে অন্য পাশে রাস্তা পার হয়ে যাচ্ছে। আমি গাড়িটা প্রায় থামিয়ে দিলাম। আমার হাত পা কাঁপছে, বুকের ভেতর ধাপ করে উঠল এমন জোরে যে মনে হলো পাঁজর ভেঙে যাবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স চিৎকার করে বলল, কাশেম পালা, এরকম স্বাভাবিক মানুষ নয়, এরা এই পৃথিবীর কেউ নয়। এত রাতে আশেপাশে কোনো গ্রাম বা জনবসতি নেই, সেখানে এমন অদ্ভুত দর্শন একদল লোক কোত্থেকে আসবে? আর সবাই একই রকম সাদা চাদর কেন পরে থাকবে? তাদের উচ্চতাই বা এত বেশি কেন? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো, কিন্তু কোনো উত্তর পেলাম না। শুধু এক তীব্র ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। মনে হলো আমি যদি এখন হর্ন দেই বা কোনো শব্দ করি, তাহলে ওরা আমার দিকে তাকাবে, আর ওরা তাকালেই আমার শেষ। আমি কি করব বুঝতে পারছিলাম না। গাড়ি ঘুরিয়ে চলে যাব নাকি অপেক্ষা করব, কিন্তু পেছনে ফেরার উপায় নেই। রাস্তা সরু, ভয় আমার হাত পা অবশ্যই আসছিল। মনে হচ্ছিল স্টিয়ারিং হুইলটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি আরো জোরে জোরে আল্লাহর নাম জপতে শুরু করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ঠোঁট কাঁপছে, মনে প্রাণে ফরিয়াদ করতে লাগলাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমাকে সহি সালামতে বাড়ি ফেরার তৌফিক দাও। আমি গাড়ির গতি একদম কমিয়ে দিয়েছিলাম। গাড়িটা এখন গড়িয়ে গড়িয়ে চলছে। মন্ত্রমুগ্ধের মতো আমি সেই অদ্ভুত জিনিসগুলোর রাস্তা পার হওয়া দেখতে লাগলাম। মনে হচ্ছিল সময় থমকে গেছে, প্রতিটা সেকেন্ড যেন 1-1 ঘন্টার সমান। ওই সাদা অবয়বগুলো ধীরালয়ে রাস্তা পার হচ্ছে, আর আমি গাড়ির ভেতরে বসে পাথরের মতো জমে আছি। আমার মনে হলো আমি কোনো এক দুঃস্বপ্নের মধ্যে আছি, যেখান থেকে জেগে ওঠার কোনো উপায় নেই।
এই ছায়ামূর্তিগুলো কি কোনো খারাপ জিনিস, নাকি কোনো অশরীরী বা অন্য কোনো জগৎ থেকে আসা কেউ? আমার জানা নেই। শুধু জানি এই দৃশ্য দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি গাড়ির গতি কমিয়ে প্রায় থামিয়ে দিয়েছিলাম। ইঞ্জিনের শব্দটা তখন খুব ক্ষীণ, যেন গাড়িটাও ভয়ে দম বন্ধ করে আছে। আমার চোখ স্থির ছিল সামনের সেই লম্বা সাদা মূর্তিগুলোর দিকে। তারা ধীর পায়ে কোনো শব্দ না করে একে একে রাস্তা পার হয়ে রাস্তার পাশের গভীর অন্ধকারে মিলিয়ে গেল। রাস্তার ওই পাশটায় ঘন জঙ্গল আর খাদ। তারা সেখানে নামলো নাকি হাওয়ায় মিলিয়ে গেল তা আমি ঠাউর করতে পারলাম না। সর্বশেষ মূর্তিটি যখন অন্ধকারের আড়ালে চলে গেল, তখন আমি যেন কিছুটা ধাতস্থ হলাম। বুকের ওপর চেপে বসা ভারী পাথরটা যেন একটু সরল। আমি বড় একটা শ্বাস নিলাম, নিজের মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম। ভাবলাম, কাশিম, তুই হয়তো ভুল দেখেছিস। এতক্ষণ টানা গাড়ি চালানোর ক্লান্তি, তার উপর কুয়াশার খেলা, সব মিলিয়ে হয়তো চোখের ধাঁধা ছিল। মনের ভুলও তো হতে পারে। নিজেকে সাহস দেওয়ার আপ্রাণ চেষ্টা করলাম। বিড়বিড় করে বললাম, আল্লাহ ভরসা, যা হওয়ার হয়েছে। তারপর কাঁপা কাঁপা পায়ে অ্যাক্সেলারেটরে চাপ দিলাম। গাড়ির স্পিড বাড়তে শুরু করলো। আমার এখন একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত জায়গাটা পার হওয়া। আমি চাইছিলাম বাতাসের বেগে ওই স্থানটি অতিক্রম করতে, যাতে ওই বিষাক্ত বাতাস আমাকে স্পর্শ করতে না পারে। গাড়িটি যখন সে নির্দিষ্ট স্থানটি যেখান দিয়ে অবয়বগুলো পার হয়েছিল অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেল, তখন আমার মনে হলো একবার পেছনে ফিরে দেখা দরকার। মানুষের মন বড় বিচিত্র। ভয়ের উৎসটা সত্যিই চলে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক অদম্য কৌতূহল কাজ করে। আমি অবচেতন মনেই ডান পাশের সাইড মিরর বা লুকিং গ্লাসের দিকে তাকালাম। আর তখনই আমি দেখলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, যা আমার রুহ পর্যন্ত কাঁপিয়ে দিল। সেই দৃশ্য দেখার পর আমার শরীরের রক্ত যেন মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। আয়নায় আমি স্পষ্ট দেখলাম সেই মানুষরূপী লম্বা জিনিসগুলো ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। তারা জঙ্গলে যায়নি, তারা মিলিয়েও যায়নি। তারা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, যেখান দিয়ে আমি মাত্রই পার হয়ে এসেছি। কিন্তু এবার তাদের দাঁড়ানোর ভঙ্গিমা ভিন্ন। রাস্তা পার হওয়ার সময় তারা ছিল সারিবদ্ধ, কিন্তু এখন তারা সবাই জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, তাদের সবার মুখ এখন ফেরানো আমার গাড়ির দিকে। সাদা চাদরের আড়ালে তাদের মুখ দেখা যাচ্ছিল না, সেখানে ছিল কেবল নিখোশ কালো অন্ধকার। কিন্তু আমি অনুভব করলাম ওই অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে। তারা সবাই আমার চলে যাওয়ার দৃশ্যের দিকে তাকিয়ে আছে। তাদের সেই স্থির নিস্তব্ধ দাঁড়িয়ে থাকা যেন কোনো অশুভ ইঙ্গিত বহন করছিল। মনে হচ্ছিল তারা আমাকে বলছে, তুমি আমাদের দেখেছো, আমরাও তোমাকে দেখেছি, তুমি পালাতে পারবে না। ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম এগুলো মনের ভুল ছিল না, এগুলো কুয়াশার খেলা ছিল না। এগুলো ছিল জলজান্ত কোনো খারাপ জিনিস, কোনো অশুভ ছায়ামূর্তি, যারা এই নির্জন রাতে এখানে উৎপেতে ছিল। তাদের এই স্থির চাহনি আমার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত নামিয়ে দিল। ভয় আমার সারা শরীর ঘামে ভেজে গেল। যদিও বাইরের তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে, আমার মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। গলার কাছে কলিজাটা চলে এসেছে বলে মনে হলো। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম আয়না থেকে। আমার মনে হলো, আমি যদি আর এক মুহূর্ত ওই আয়নায় তাকিয়ে থাকি, তাহলে আমি হয়তো জ্ঞান হারাবো, অথবা আমার হার্ট অ্যাটাক হবে। আমি পাগলের মতো এক্সেলারেটরে জোরে চাপ দিলাম। ইঞ্জিনের গর্জনে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আমার মনে হলো ওই ছায়ামূর্তিগুলো যে কোনো মুহূর্তে দৌড়ে এসে আমার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, কিংবা তাদের লম্বা হাত বাড়িয়ে আমাকে ধরে ফেলতে পারে। আমি শুধু পালাতে চাইছিলাম ওই নরক থেকে। রাস্তা আঁকাবাঁকা ছিল, কিন্তু আমি সেদিকে খেয়াল করিনি। আমি শুধু জানতাম আমাকে বাঁচতে হবে। ওই সাদা চাদরে ঢাকা লম্বা অবয়বগুলো আমার মস্তিষ্কে গেঁথে গেল এক বিভীষিকা হয়ে। বাকি রাস্তাটা আমি কিভাবে পার করেছি তা আমি নিজেও জানি না। আমার মস্তিষ্কে তখন কোনো যুক্তি কাজ করছিল না, শুধু একটাই চিন্তা, পালাতে হবে, যত দ্রুত সম্ভব পালাতে হবে। স্পিডোমিটারের কাঁটা তখন কততে ছিল আমার খেয়াল নেই। আমি শুধু স্টিয়ারিংটা আঁকড়ে ধরে রেখেছিলাম। সাইড মিররে ওই দৃশ্য দেখার পর থেকে আমার মনের অবস্থা পুরোপুরি বিগড়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি গাড়ি চালাচ্ছি ঠিকই, কিন্তু আমার নিয়ন্ত্রণ নিজের হাতে নেই। আমার মনে নানা উল্টাপাল্টা চিন্তা আসতে শুরু করলো। মনে হচ্ছিল এই বুঝি সেই সাদা পোশাকের দীর্ঘদেহী ছায়ারা আবার বাতাসের বেগে উড়ে এসে গাড়ির সামনে দাঁড়াবে, কিংবা হঠাৎ করে জানালার পাশে এসে সেই চাদর ঢাকা মুখ নিয়ে উকি দেবে। আতঙ্কে আমি বারবার পেছনের কেবিনের
লুকিং গ্লাসে তাকাচ্ছিলাম। আমার মনে এক অদ্ভুত ও ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধল। পেছনের স্ট্রেচারে থাকা বৃদ্ধের লাশটি কি এখনো ওখানে আছে, নাকি সেও কোনোভাবে ওই ছায়াদের সাথে মিশে গেছে? এমন তো হতে পারে ওই রাস্তায় যারা দাঁড়িয়েছিল তারা এই লাশের সঙ্গী সাথী, কিংবা ওই ছায়াদেরই কেউ কি এখন লাশের জায়গায় শুয়ে আছে। এই অনিশ্চয়তা আমাকে পাগল করে তুলছিল। মনে হচ্ছিল পেছনের কেবিনে আমি একা নই। লাশের সাদা কাপড়টা কি নড়ছে? ওই বৃদ্ধ কি এখন উঠে বসবেন? আমার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করছিলাম। যদিও গাড়ির জানালা সব বন্ধ, মনে হচ্ছিল পেছনের সিট থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বারবার মনে হচ্ছিল লাশের হাতটা বুঝে এসে আমার কাঁধে স্পর্শ করবে। আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম। ভাবছিলাম আজকে আমি আদৌ বাড়ি ফিরতে পারবো, নাকি এই লাশ ঠিকানায় পৌঁছে দেওয়ার আগেই আমি নিজেই লাশে পরিণত হব। সারা রাস্তা আমি অনবরত আল্লাহর নাম জপতে থাকলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ছাড়া আমার মুখে আর কোনো কথা ছিল না। আমার মনে হচ্ছিল দূর থেকে কেউ বা কারা আমাকে ক্রমাগত লক্ষ্য করছে। এক অদৃশ্য চোখ যেন অন্ধকারের ভেতর থেকে আমার প্রতিটি গতিবিধি অনুসরণ করছে। রাস্তার পাশের গাছগুলোকেও মনে হচ্ছিল এক একটা দৈত্য। বাতাসে গাছের পাতা নড়ার শব্দকেও মনে হচ্ছিল ফিসফিসানি। প্রতিটি মুহূর্ত আমার কাছে মনে হচ্ছিল এক একটি যুগের সমান। সময় যেন কাটছেই না। অবশেষে দীর্ঘ আতঙ্কের প্রহর শেষে আমি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছালাম। জেলা সদরের সেই বাড়িটার সামনে যখন গাড়ি থামালাম, তখন ফজরের আজান ভেসে আসছে। দূর থেকে লাশের অপেক্ষায় থাকা পরিবারটি বাইরেই দাঁড়িয়েছিল, তাদের চোখে মুখে শোকের ছায়া। কিন্তু আমার দিকে তাকানোর সময় তাদের চোখে বিস্ময় দেখলাম। হয়তো আমার বিধ্বস্ত চেহারা, ঘামে ভেজা শরীর আর ভয়ার্ত চোখ দেখে তারা অবাক হয়েছিল। আমি গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়লাম। আমার হাত পা তখনও ঠকঠক করে কাঁপছিল। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। কোনো মতে স্ট্রেচারটা বের করে লাশটি পরিবারের লোকজনের হাতে বুঝিয়ে দিলাম। তাদের কান্নাকাটি বা শোকের দিকে আমার কোনো খেয়াল ছিল না। কে কি বলছে, কে কাঁদছে, সব আমার কানের পাশ দিয়ে চলে যাচ্ছিল। আমি শুধু চাইছিলাম দায়িত্ব শেষ করে এই জায়গা থেকে, এই লাশের কাছ থেকে পালাতে। আমার মনে হচ্ছিল লাশটা নামিয়ে দেওয়ার পরও ওই খারাপ জিনিসগুলোর ছায়া আমার গাড়িতে লেগে আছে। নিজের পারিশ্রমিকটা বুঝে নেওয়ার সময় আমার হাত কাঁপছিল। তারা হয়তো ভেবেছিল ঠান্ডায় কাঁপছি, কিন্তু তারা জানতো না এই কাঁপুনি হাড়ের ভেতর থেকে আসা এক আদিম ভয়ের কাঁপুনি। টাকাটা পকেটে ঢুকিয়ে আমি এক মুহূর্ত দেরি না করে আবার গাড়িতে উঠলাম। পানি খাবার বা বিশ্রাম নেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি শুধু চাইছিলাম নিজের নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে। লাশ নামিয়ে দিয়ে ফেরার পথেও আমার আতঙ্ক কমল না। যদিও গাড়ি এখন খালি, পেছনে কোনো লাশ নেই, কিন্তু আমার মনে হচ্ছিল পেছনের কেবিনে এখনো সেই লাশটা রয়ে গেছে। সেই ভারী ভাব, সেই শীতল অনুভূতিটা গাড়ি থেকে যায়নি। আমি বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছিলাম, যদিও সেখানে কিছুই ছিল না, শুধু খালি স্ট্রেচারটা পড়েছিল। কিন্তু আমার মনের চোখ দেখছিল অন্য কিছু। সেই সাদা পোশাকের লম্বা ছায়ামূর্তিগুলোর দাঁড়িয়ে থাকার দৃশ্য আমার মানসপটে বারবার ভেসে উঠছিল। তাদের সেই নিস্তব্ধ অন্ধকার চাহনি যেন আমাকে তাড়া করে ফিরছিল। পুরোটা পথ রাস্তা ফাঁকা ছিল, ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আমার মনে হচ্ছিল সেই কুয়াশাচ্ছন্ন অন্ধকার এখন আমার চারপাশে ঘিরে আছে। মনে হচ্ছিল আমি যদি আবার ওই আয়নায় তাকাই, দেখব তারা আমার গাড়ির পেছনের সিটে বসে আছে। সে যখন বাড়ির কাছাকাছি পৌঁছালো, তখনও তার মনে হচ্ছিল সেই অশরীরী বা অজানা অবয়বগুলো তার পিছু ছাড়েনি। তারা যেন দূর থেকে তাকে পাহারা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে, যেন নিশ্চিত করছে আমি যেন এই কথা কাউকে না বলি। অবশেষে নিজের বাড়িতে পৌঁছে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। গ্যারেজে গাড়িটা কোনো মতো ঢুকে আমি টলতে টলতে ঘরে ঢুকলাম। আমার স্ত্রী দরজা খুলে আমার অবস্থা দেখে আটকে উঠল। আমার চোখ লাল, চেহারা ফ্যাকাশে, শরীর বরফের মতো ঠান্ডা। ঘরে ঢোকার সাথে সাথেই আমার শরীর ভেঙে পড়ল। আমি ধপ করে মেঝেতে বসে পড়লাম। সেদিন দুপুরের পর থেকেই আমার শরীরে প্রচন্ড জ্বর এলো। থার্মোমিটারের তাপমাত্রা এত বেশি উঠল যে বাড়ির সবাই ভয় পেয়ে গেল। 104-105 ডিগ্রি জ্বর, সেই সাথে শুরু হলো প্রলাপ বকা। আমি জ্বরের ঘুরে বারবার সেই সাদা পোশাকের লোকগুলোর কথা বলছিলাম। আমার স্ত্রী পরে বলেছিল আমি নাকি ভয়ে চিৎকার করে বলেছিলাম, ওরা তাকিয়ে আছে, আয়নায় তাকালে ওরা ধরে ফেলবে, ওরা মানুষ না, ওরা লম্বা, অনেক লম্বা। আমার স্ত্রী ও পরিবারের সদস্যরা কিছু বুঝতে পারছিল না। তারা ভাবছিল আমি হয়তো লাশের ভয় পেয়েছি বা অতিরিক্ত ক্লান্তিতে আবল তাবল বকছি। তারা শুধু আমার শিয়রে বসে আল্লাহর নাম নিচ্ছিল আর মাথায় পানি ঢালছিল। টানা 1 সপ্তাহ আমি বিছানায় পড়ে রইলাম। জ্বরের তীব্রতায় আমি রাতে ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই সেই কুয়াশার সেই লম্বা সাদা মূর্তিরা চোখের সামনে ভেসে উঠত।
মনে হতো তারা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেলেও আমার মনের আতঙ্ক কাটছিল না। শরীরের রোগ হয়তো ওষুধে সারে, কিন্তু মনের ভেতর ঢুকে যাওয়া ভয় তো সহজে যায় না। 1 সপ্তাহ পর যখন আমার জ্বর কমলো, তখন আমার শরীর ছিল ভীষণ দুর্বল, কিন্তু শরীরের দুর্বলতার চেয়ে মনের আঘাতটা ছিল অনেক বেশি গভীর। সেদিনের সেই হার হিম করা ভয়টা আমার মনে স্থায়ীভাবে গেঁথে গেল। আমি কাশেম, যে কিনা 25 বছর ধরে লাশের গাড়ি চালাই, সে আমি আর কোনোদিন রাতে একা দূরপাল্লার ট্রিপে যাইনি। যত টাকার অফারই আসুক, যত ইমার্জেন্সি হোক, সূর্যাস্তের পর আমি আর হাইওয়েতে গাড়ি নিয়ে নামিনি। আমার সহকর্মীরা অবাক হয়, অনেকে হাসাহাসি করে, কিন্তু আমি জানি আমি ওই রাতে কি দেখেছি। সেই কনকনে শীতের রাতের বিভীষিকা, সেই সাদা চাদরে ঢাকা লম্বা অবয়বগুলো, আর আয়নায় তাদের ঘুরে তাকানোর দৃশ্য, এগুলো আমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। সেই খারাপ জিনিসগুলো আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে। আল্লাহ তাআলা যেন আর কোনোদিন আমাকে বা অন্য কাউকে এমন ঘটনার মুখোমুখি না করেন, এটাই আমার একমাত্র দোয়া। কই যাইবেন? রিকশাওয়ালাকে দেখে বেশ সুবিধার ঠেকল না। কেমন রক্ত লাল চোখ, তার উপর হরর মুভির চৌকিদারদের মতো এক্সপ্রেশন দিচ্ছে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু স্টেশন থেকে রাত 12টায় এর চেয়ে উন্নত কিছু প্রত্যাশা করাও যায় না। জৈনপুর গ্রাম যাবেন? আমি ব্যাগ কাঁধ থেকে রিকশা নামিয়ে বললাম, 70 টাকা দিতে হইব। কিছুটা থাগ লাইফ টাইপের চেহারা বানিয়ে বলল রিকশাওয়ালা, কেন 70 টাকা কেন? এইটুকু তো পথ। আমি চটে গেলাম, আপনার 50 জনের জিগান, কেউ যদি ওই দিক যাইবার চায়, আমি কান কাটটা আপনার সামনে রেখে দেব। রিকশাওয়ালা আবারও থাগ লাইফ ফেস বানালো। চারদিক তাকিয়ে দেখলাম আর কোনো রিকশার চিহ্ন মাত্র নেই। অগত্যা রিকশাওয়ালার এই বিরক্তিকর যুক্তি মেনে নিয়ে গজগজ করতে করতে রিকশা উঠলাম। রিকশার গতি দেখে বেশ খুশি হলাম। 70 টাকা পুষে যাওয়ার মতো গতিতে চলছে রিকশা, যেন ছোটখাটো একটা হাওয়াই জাহাজ। জৈনপুর গ্রামের রোডটা স্টেশন ছাড়িয়ে পুরনো একটা ডাকঘরের বাম পাশে হালকা বাঁক নিয়ে ভেতরের দিকে চলে গেছে। কাঁচা রাস্তা, তার উপর চারপাশে ঘন জঙ্গল, এর উপর রাত। বিষয়টা একদম জমে গেছে। আমি সাধারণত এসব অ্যাডভেঞ্চারে মজা পাই, তার উপর হাওয়ার গতির রিকশা। গান শুনবো ভেবে ফোন হাতে নিয়ে দেখি চার্জ মাত্র 8%। আর গান শুনে চার্জ ক্ষয় না করার সিদ্ধান্ত নিলাম। দাদা আবার ফোন দিয়ে না পেলে বকাবকি করবেন। এমনিতেও সকাল থেকে কমপক্ষে 50 বার ফোন দিয়েছেন। কত দূর আসলাম, কিভাবে আসছি, শুধু এসব। এখন হয়তো বাড়ির সবাই জেগে অপেক্ষা করছে। জ্যেষ্ঠ নাতি ঘরে এসে ঢুকবে, তারপর ভালো মতো খাইয়ে তবেই শুতে যাবেন। ভাইজান, আপনি কোন বাড়ি যাইবেন? তরফদার বাড়ি। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো, যেন আকাশ থেকে পড়েছে। ওই বাড়ি যায় কি করবেন? রিকশাওয়ালার উৎসুক প্রশ্ন। মানে? ওটা আমার দাদার বাড়ি, দাদা অসুস্থ, দেখতে যাচ্ছি। আমার কথা শুনে রিকশাওয়ালা কড়া ব্রেক দিল। তাড়াতাড়ি রিকশা থেকে নেমে গেল আর দোয়া দরুদ পড়তে শুরু করলো। হঠাৎ পালাতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে ধরলাম। রিকশাওয়ালা থরথর করে কাঁপছে। আমাকে দেখে সে এমন ভাবে ভয় পাচ্ছে যেন ভূত দেখছে। কি হয়েছে ভাই, এমন করতেছেন কেন? রিকশাওয়ালা অনেকক্ষণ পর সম্বিত ফিরে পেল। বলল, ভাই, আপনি কি দেশের বাইরে থাকেন? আমি বললাম, হ্যাঁ, 1 বছর দেশের বাইরে ছিলাম। কেন? রিকশাওয়ালা সোজা হয়ে বসলো। আপনি কিছুই জানেন না? রিকশাওয়ালার ভনিতা দেখে খুব রাগ হলো। কিছুটা ঝেড়েই বললাম, কথা পেঁচায় বলার কি দরকার, সরাসরি বলেন কি বলবেন। রিকশাওয়ালা চোখ বড় করে বলল, গত বছর এক অসুখে তরফদার বাড়ির হগলে মরে গেছে, একজনও বাইসে নাই। রিকশাওয়ালার কথা শুনে আমার বিশ্বাস না হলেও গা হঠাৎ শীতল হয়ে গেল। ঘোর কাটাতে বললাম, ফালতু কথা বলবেন না, এসব ইয়ারকে আমার সাথে মারবেন না। আল্লাহর কিরা ভাই, আমি সত্য কইতেছি। গত বছর তরফদার বাড়ি পুরাটা কবরস্থান হয়ে গেছে। কি রোগ হয়েছিল কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু কইতে পারে নাই। অন্য বাড়ির কেউ মরে নাই, আর ওই বাড়ির কেউ বাইচাও নেই। আমার গা কাঁপতে শুরু করলো। রিকশাওয়ালার কথা কেমন যেন বিশ্বাস হতে শুরু করলো। এমন সময় ফোন বেজে উঠল। দাদা ভাই ফোন করেছে। রিকশাওয়ালা ভাই, দেখো দাদা ভাই ফোন করছে। যদি তারা মরেই গিয়ে থাকে তাহলে কে ফোন করতেছে, তুমিই বলো। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিলাম। রিকশাওয়ালা এখনো চোখ বড় করে তাকাচ্ছে আমার দিকে।
হ্যালো দাদা ভাই, কোথায় আছো তুমি দাদা ভাই? এই তো আমি পথে রিক্সায় আছি, আর 5-10 মিনিট লাগতে পারে। দাদা বললেন, আচ্ছা তাড়াতাড়ি আসো, আমরা অপেক্ষায় আছি। ফোন কেটে গেল। এবার শুনেছ তো রিক্সাওয়ালা ভাই, ওনার কথা শুনছো তো? কি কইতেছেন আপনি? কার লগে কথা কইলেন? ওই দিক থেকে তো কেউ কথা কইল না। রিক্সাওয়ালার কথা শুনে আমার গা চলে গেল। তোর মাথা খারাপ হয়ে গেছে পাগল ছাগল? আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস? লুট করার ধান্দা? রিক্সাওয়ালা কোনো জবাব দিচ্ছে না, যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তখন মনে পড়লো আমার ফোনের কল রেকর্ডিং গুলো চেক করা যেতে পারে। তাড়াতাড়ি করে রেকর্ডিং গুলো দেখতে লাগলাম। আজকে রেকর্ডিং গুলোর একটা চালু করে দেখলাম, এ কি, রিক্সাওয়ালার কথাই সত্যি। শুধু আমার কথাই রেকর্ড হয়েছে, ও পাশের কোনো শব্দ নেই। সবগুলো রেকর্ডিংই একই রকম। ধপ করে বসে পড়লাম। মাথাটা কেমন যেন কুলিয়ে গেছে। মনে হচ্ছে শরীর নিস্তেজ হয়ে গেছে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। মনে মনে যে কয়টি দোয়া দরুদ জানি সব পড়তে লাগলাম। রিক্সাওয়ালাও ঠায় বসে আছে, তারও কোনো সারা শব্দ নেই। রাত গভীর হচ্ছে ক্রমশ, সাথে সাথে ভয়ও বাড়ছে। ভাই, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম শামসুদ্দিন। রিক্সাওয়ালার হতভম্ব ভাব তখনও কাটেনি। এদিকে রাত প্রায় 1টা পার হয়ে গেছে। দাদাবাড়ি যাওয়ার কথা ভাবছি। পৃথিবীতে আমার আপনজন বলতে তারাই। বাবা মাকে হারিয়েছি ছোটবেলায়। এরপর নানু বাড়ি ছিলাম পড়াশোনার জন্য। নানুরা শহরে থাকতো বলে। এরপর বিদেশ চলে যাই। সবই আমার খেয়াল খুশিপনা। গ্র্যাজুয়েশন করব, এই করব সেই করব, কিছুই হলো না। হুট করে নানা মারা গেল। গ্র্যাজুয়েশন শেষ না করেই গ্র্যাজুয়েশন ইনকমপ্লিট রেখেই চলে আসি। দাদা ভাই প্রায় ফোন করতেন। আমি দেশে আসার সাথে সাথে তার কড়া নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসার। তার শরীর ভালো নেই, আমাকে দেখতে খুব ইচ্ছে করছে তার। কিন্তু এখানে এসে সব গুলিয়ে গেছে। কিন্তু আমি হাল ছাড়ছি না, আমি দাদাবাড়ি যাবই। শামসুদ্দিন ভাই, তুমি কি আমার সাথে তরফদার বাড়ি যাবা? ভাই, আপনার মাথা ঠিক আছে? সব তো নিজের কানে শুনলেন, এরপরেও যাইবার চান? আমার হঠাৎ কেমন যেন কান্না পেতে লাগলো। কাঁতো কাঁতো স্বরে বললাম, আমি আমার দাদা ভাইকে একবার দেখতে চাই, চলো না ভাই, আমি তোমাকে টাকা বাড়িয়ে দেব। আমার কথা শুনে রিক্সাওয়ালা বিড়বিড় করতে লাগলো। বোধহয় বলছে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। বলাটাই স্বাভাবিক। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো আর একটা মৃত মানুষকে দেখতে চাইবে না। হঠাৎ রিক্সাওয়ালা শামসুদ্দিন দাঁড়িয়ে গেল। রিক্সা ঘুরিয়ে আবার সেই ঝড়ের বেগে রিক্সা চালিয়ে চলে গেল। ভাড়াটাও নিয়ে গেল না। রাত 1টায় আমি আল্লাহকে ভরসা মেনে এমন একটা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি যে বাড়ির সবগুলো মানুষ মৃত। পথের মধ্যে 2বার দাদা ভাইয়ের ফোন এলো, রিসিভ করলাম না। দাদা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালাম। একদম ঝকঝকে তকতকে, দেখে মনে হয় প্রতিদিন ঝাড় দেয়া হয়। বাড়ির সব মানুষ মারা গিয়ে থাকলে বাড়িটা ধ্বংসস্তূপ হয়ে পড়ার কথা। গেটে শব্দ করলাম ভয়ে ভয়ে। ভেতর থেকে গলা খাঁকারির আওয়াজ শুনে গেল। এরপর হঠাৎ বিকট শব্দ করে গেটটা খুলে গেল। অন্ধকারে একটা লোক দাঁড়িয়ে আছে। চিনতে পারছি না ঠিক। একটু কাছে আসতেই চিনতে পারলাম। বুঝলো চাচা। চাচা কেমন আছেন? আমি শাহিন। শাহিন? আমরা সবাই তোমার অপেক্ষায় বসে আছি। কতদিন পরে তোমারে দেখতেছি, অনেক বড় হয়ে গেছো, চাচা গদগদ হয়ে বললেন। এমন সময় বাড়ির ভেতর থেকে দাদার শব্দ পেলাম, শাহিন আসছে, শাহিন। একটু এগোতেই দেখতে পেলাম দাদা ভাই এগিয়ে আসছেন। সেই হাসি মুখ, ধপধপে সাদা দাড়ি, কপালে সেই টুপি। আমাকে এসে জড়িয়ে ধরলেন। দাদা ভাই কেমন আছেন আপনি? কান্না কান্না কণ্ঠে বললেন। এতদিন পরে আসছো জানতে দাদা ভাই কেমন আছে? আমি তো ভাবলাম তাও আসবা না, হয়তো মরলে দেখতে আসবা। দাদা ভাইয়ের চিরাচরিত আদরে আমি সব ভুলে গেলাম। আজ যা যা হয়েছিল সব বেমালুম ভুলে গিয়ে দাদা ভাইকে জড়িয়ে ধরে থাকলাম কিছুক্ষণ। একে একে সবার সাথে দেখা হলো। দাদু, 2জন চাচি, চাচাতো ভাইয়েরা, আমার জন্য সবাই জেগে বসে আছে। আমি আসার সাথে সাথে চাচি তরকারি গরম করতে বসিয়ে দিয়েছেন। দেখতে দেখতে 3টা বেজে গেল। আমাকে খেতে দেয়া হলো। সবাই আমার খাতিরদারি করতে বসে গেল, আর সাথে আমার ভ্রমণের গল্প শুনতে। তুমি স্টেশন থেকে কিভাবে আসলে? বজলু চাচা জিজ্ঞেস করেন। চাচা, রিক্সায় আসছি, একটাই রিক্সা ছিল, ওইটাই করে চলে আসছি।
কার রিক্সা? দাদা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন। লোকটার নাম শামসুদ্দিন। উনি বলল এই গ্রামে অন্য কোনো রিক্সাওয়ালা আসতে রাজি হবে না, উনিই একমাত্র আসতে পারেন। ভাড়াও অবশ্য বেশি দাবি করেছেন। তাও কি করা, এত রাতে সফর সঙ্গে পাওয়া মুশকিল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। দাদা শব্দ করে তো আদরিত পড়তে লাগলেন। তারপর আমার গায়ে ফুঁ দিলেন। কি হয়েছে দাদা ভাই? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। আল্লাহ তোমাকে সহি সালামতে নিয়ে আসতে এটাই শুক্রিয়া। রিক্সাওয়ালা শামসুদ্দিন গত 1 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেকেই বলে দাঁড়ায় নাকি রিক্সা সহ প্রায়ই দেখা যায়। আমার হাত থেকে ভাতের লোকমাটা পড়ে গেল। গা কাঁপুনি শুরু হয়ে গেছে এবার। আস্তে আস্তে সব মিলে আসছে। ঝড়ের বেগে রিক্সা চালানো, স্টেশনে একা একজন মাত্র রিক্সাওয়ালা, ভয়ঙ্কর চোখ। ভাবতে গা শিউরে উঠছে যে একটা ভূতের সাথে এত রাতে আমি একসাথে ছিলাম। আবার সেই কিনা আমার পরিবারকে আমার কাছে মৃত হিসেবে উপস্থাপন করেছে, যাতে আমি এখানে না পৌঁছাতে পারি আর ওর উদ্দেশ্য সাধন হয়। কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, ওর উদ্দেশ্য যদি আমার ক্ষতি করা হয় তাহলে আমাকে ফেলে পালিয়ে গেল কেন? সারা রাত ঘুম হলো না। উল্টাপাল্টা জিনিসপত্র মাথায় আসলো। ওই রিক্সাওয়ালাটার চেহারা মাথা থেকে সরাতে পারছিলাম না। আজ একটু হলেই হয়তো মারা পড়তাম। আমি তো রিক্সাওয়ালাটার কথা বিশ্বাসই করে নিয়েছিলাম প্রায়। বড় বাঁচা বেঁচে গেছি। এসব ভাবতে ভাবতে ফজরের আজান পড়ে গেল। আর ঘুমোতে পারলাম না। উঠে গেলাম শোয়া থেকে। অনেকক্ষণ রুমের মধ্যে হাঁটাহাঁটি করলাম। পুরো বাড়িতে কারো কোনো সারা শব্দ নেই। আশ্চর্য, নামাজ পড়তে ওঠেনি কেউ। ঘরের সামনের দরজা খুলে বেরিয়ে এলাম। আলো হয়ে গেছে অনেকটা। পাখিদের কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দ নেই, সাথে হালকা মিষ্টি বাতাস। দাদু বাড়ির পাশেই ধান ক্ষেত, আইল বেয়ে হাঁটতে শুরু করলাম। ছোটবেলায় এমনই আইল বেয়ে কত দৌড়াতাম। সাথে সাথে দাদা ভাইয়ের কাছে নালিশ চলে আসতো, আপনার নাতিরা ধান নষ্ট করে ফেলছে। দাদা ভাই কিছু বলতেন না, আমরা বাসকারা পেয়ে যেতাম। আজ আইল বেয়ে হাঁটতে গিয়ে সেসব স্মৃতি মনে পড়ছে। এসব ভাবতে ভাবতে অনেক দূর হেঁটে চলে এসেছি। আলো হয়ে গেছে অনেকটা, কিন্তু কিন্তু এই কি, কোথায় ধান ক্ষেত? এই যে থুথু মাঠ। অথচ আমার জানা মতে এখন ফসলের সিজন। এ সময় মাঠে শুধু ধান আর ধান থাকার কথা। দূর দূরান্তে তাকিয়েও কোনো ফসলের চিহ্ন মাত্র দেখতে পেলাম না। মাঠ পেরিয়ে একটা বাড়ি পেলাম। এটা রোকন মাছের বাড়ি, কিন্তু বাড়ির অবস্থা খুবই নাজুক, ভেঙে গুড়িয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ থাকে না অনেক কাল ধরে। বাড়িটায় উঁকি দিয়ে দেখলাম দরজা জানালা ভাঙা, কেউ নেই বাড়িতে। মনটা কেমন একটা অশনি সংকেত দিল আপনা থেকেই। বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পথ ফুরাচ্ছে না। দাদা বাড়ির কাছাকাছি এসে বাড়িটার দিকে তাকালাম। কেমন যেন পরিবর্তন ফিল করছি। গেটটা ভীষণ পুরনো লাগছে। মনে হচ্ছে অযত্নে অবহেলায় খসে পড়ার উপক্রম। চারপাশের বেড়াগুলো একই হাল। গেট খুলে ভেতরে ঢুকেই আমার চোখ ছানা পড়া। একই হাল বাড়ির। একটা মানুষ মরে গেলে পচে গেলে যেমন বিশ্রী অবস্থা হয়, তেমনি অবস্থা বাড়িটার। 2 দিন পর কঙ্কাল রূপ ধারণ করবে। কাল রাতে কি আমার চোখে পড়েনি, নাকি এখন আমার দৃষ্টিভ্রম হচ্ছে? 7-5 ভাবতে ভাবতে ভেতরে গেলাম, কিন্তু হায়, ভেতরেও একই অবস্থা। সবচেয়ে বড় হয়রানির কথা হচ্ছে ঘরের ভেতর কেউ নেই। সব রুম তন্ন তন্ন করে খুঁজলাম। দাদা দাদু চাচা চাচি কাউকেই পেলাম না। পুরো ঘরটা জীর্ণ শীর্ণ। সব আসবাবপত্রগুলো ঘুনে খেয়ে শেষ করে ফেলেছে। দেখে মনে হচ্ছে অনেক বছর এ বাড়িতে কেউ থাকে না। তবে কি শামসুদ্দিনের কথাই সত্যি? ও আল্লাহ! একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে রুদ্ধশ্বাসে দৌড়াতে লাগলাম। কতক্ষণ দৌড়ালাম জানি না। যখন থামলাম আমি তখন স্টেশনের কাছাকাছি। আর পারছি না, এতগুলো স্ট্রেস একসাথে নিতে পারছি না। রাস্তায় বসে পড়লাম আর হাউ মাউ করে কাঁদতে লাগলাম। কি করব আমি, কোথায় যাব? মাথাটা শূন্য হয়ে গেছে। ইচ্ছে করছে মরে যাই। এখন হয়তো আবার দাদাভাই ফোন করবেন, কিংবা শামসুদ্দিনের সাথে আবারও দেখা হয়ে যাবে। এর যে কোনো একটা হলে আমি আর নিতে পারবো না। কিছুক্ষণ শান্ত হয়ে বসার পর আবার দৌড়াতে শুরু করলাম। স্টেশনে এসে পৌঁছলাম অবশেষে। স্টেশনে কোনো মানুষ নেই।
স্টেশন মাস্টারের রুমের দিকে ছুটলাম। পরে পরে ঘুমাচ্ছে সে। বোধহয় 10টার আগে কোনো ট্রেন নেই। স্যার শুনছেন? এই যে। আমার কথা হকচকিয়ে উঠল লোকটা। টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে পড়তে পড়তে বললেন, প্রথম ট্রেন 9টায়, কয়টা টিকিট? আমার ভয়ার্ত চেহারার দিকে এবার একটু মনোযোগ দিয়ে তাকালেন তিনি। কি হয়েছে আপনার? এত দৌড়াদৌড়ি করে কোত্থেকে আসছেন? আমি খুব বড় বিপদে পড়েছিলাম স্যার। কি বিপদ? আমি জৈনপুর গ্রামে গিয়েছিলাম। লোকটা নড়ে চড়ে বসলেন। চশমার মধ্য দিয়ে চোখটা বড় বড় করে বললেন, তারপর? লোকটার কৌতূহল এমন যেন আমি তাকে কোনো ইন্টারেস্টিং স্টোরি শোনাবো। স্যার, জৈনপুর গ্রামে কি হয়েছিল বলবেন প্লিজ? লোকটা বলল, এতদিন পর আপনি কোত্থেকে আসছেন মিয়া? জৈনপুর গ্রামের ইতিহাস কবেই শেষ হয়ে গেল। লোকটার ফণিতে দেখে আমার পিত্তি চলে গেল। আপনি আমাকে বলবেন স্পষ্ট করে? রাগান্বিত কণ্ঠে বললাম আমি। চশমা খুলে রাখতে রাখতে লোকটা বলল, গত বছর এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়ে জৈনপুর গ্রামে। অনেক বড় বড় ডাক্তার এসেও সেটা সমাধান করতে পারেনি। অনেকে বলে এটা আল্লাহর গজব ছিল, অনেকে বলে গ্রামে খারাপ জিনের আক্রমণ হয়েছে, কিন্তু শেষমেশ কেউ বাঁচেনি। পুরো জৈনপুর গ্রাম কবরস্থান হয়ে যায়। পাশের গ্রামের লোকেরাও অনেকে পালিয়ে যায়। ওই গ্রামে এখন আর কেউ যায় না। শোনা যায় ওখানে এখনো নাকি রাতে ওই গ্রামের মানুষদের দেখা যায়। যে ওসবে আমার কাজ নেই, কে যাবে ভূতের বাড়ি নিমন্ত্রণ খেতে? মাথা তুলাতে লাগলেন স্টেশন মাস্টার। আমি চেয়ারে বসে পড়লাম। হা করে ঘড়ির দিকে চেয়ে রইলাম। 9টার ট্রেনে উঠবো। মরে যাওয়া কিছু মানুষের সাথে পুরো একটা রাত কাটিয়েছি ভেবেই গা শিউরে উঠল। রাহুলের একটা বন্ধু কলকাতার এক রাস্তায় বাইক দুর্ঘটনায় মারা যায়। এরপর ওই ফ্রেন্ডের মৃতদেহ নিয়ে যখন রাহুল এবং আরও কিছু বন্ধু আরজিকর হাসপাতালে পৌঁছালো পোস্টমর্টম করানোর জন্য, তখন সেখানে রাহুলের সাথে কিছু আনক্যানি ঘটনা ঘটে। সেখানে রাহুল একটা ভুল কাজ করে বসে নিজের অজান্তে, আর তারপর থেকে ওর সাথে ভয়ঙ্কর কিছু ইনসিডেন্ট হয়। একটা সময় ও নিজের বাইক চালাচ্ছিল, এবার হেলমেট পরেছে, হেলমেটের ভেতরে ওর মনে হচ্ছে ওর মাথায় কেউ যেন আঁচড় কাটছে। রাহুল যেদিন ওর বন্ধুর পোস্টমর্টম করানোর জন্য আরজিকর হাসপাতালের মর্গে গিয়েছিল, সেদিন থেকে ও একটা মেয়ের অনুভব পেত, কিন্তু যে মেয়ের অনুভব পেত সেই মেয়েটি মৃত, আর অনুভবটা ছিল ভয়ঙ্কর। তো তোমাদের যদি এই ধরনের ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে, তাহলে ঘটনাটিকে একটু লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের প্রিয়জনের কাউকে ঘটনাটা শেয়ার করে দিও। আর কমেন্টে অবশ্যই জানিও কে কোথার থেকে শুনছো। তো চলো ঘটনাটা তোমাদের সাথে আমি শেয়ার করি। ঘটনাটি আমাকে পাঠিয়েছে কলকাতা থেকে বিপ্লব মিত্র, আর ওর বন্ধু ছিল রাহুল, যার সাথে এই ভয়ঙ্কর ইনসিডেন্টগুলো হয়েছিল। তো হয় কি, বিপ্লবদেরই একটা বন্ধু, তো ওর নাম ছিল সুজয়। একদিন হঠাৎ করে কি হয়, ওরা জানতে পারে যে সুজয় বাইক অ্যাক্সিডেন্ট করেছে, আর অ্যাক্সিডেন্টটাও হয়েছিল একদম সকাল সকাল। অ্যাকচুয়ালি সুজয়ের যে অ্যাক্সিডেন্টটা সেটা না খুব মর্মান্তিকভাবে হয়েছে, কারণ ও ঠিকভাবেই বাইক চালাচ্ছিল। এবার রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়েছিল, সেই গাড়ি থেকে একটা মহিলা যখন নামতে গিয়েছিল তো দরজাটা ফট করে খুলে ফেলে, আর সুজয় সেদিকেই ছিল। তো দরজাটা খুলেছে যখন, সুজয়ের গাড়ি ডিসব্যালেন্স হয়ে দরজার সঙ্গে ধাক্কা খায়, আর কোনোভাবে ও ছিটকে গিয়ে পড়ে একটা বাস আসলো সেই বাসের সামনে। এবার সেই বাসের সামনের চাকাটা সুজয়ের পেটের উপর উঠে যায়, যার ফলে সুজয়ের সেখানেই মৃত্যু হয়। এবার সব বন্ধুরা যখন শুনলো যে সুজয়ের এরকম মর্মান্তিক একটা পরিণতি হয়েছে, তখন সবাই তাড়াহুড়ো করে সেখানে যায়। তখন রাহুলও আর কি গিয়েছিল। তো গিয়ে দেখছে মানে সুজয়কে কিছু লোক তখন হাসপাতালে অ্যাডমিট করিয়ে দেয়। এবার যে হাসপাতালে অ্যাডমিট করিয়েছে সবাই সেখানে যায়। যাওয়ার পর জানতে পারলো, ডাক্তার বলল যে সুজয় স্পট ডেড। এরপর তো সবাই কান্নায় ভেঙে পড়ে। তারপর ওর মৃতদেহটা আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্ত করার জন্য, কারণ এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু হলে ময়না তদন্ত করা বাধ্যতামূলক। তো সুজয়ের বাকি বন্ধুরাও সেখানে যায়, তার সাথে তো রাহুলও গিয়েছিল, বিপ্লবও গিয়েছিল, এবং সুজয়ের কিছু দাদা আছে, মানে মামাতো দাদা, কাকাতো দাদা, মানে ওদের পরিবারের, তারাও আর কি গিয়েছে। এরপর তো সুজয়ের দেহটা পোস্টমর্টম রুমে ঢোকানো হলো, এবং ওখানে না একটা লম্বা প্যাসেজের মতো আছে, মানে আমি এই ঘটনাটাই আর কি যা জানতে পেরেছি। তো সুজয়ের কিছু বন্ধু সেখানে অপেক্ষা করছিল এবং বাকি বন্ধুরা বাইরে অপেক্ষা করছিল।
এবং ওই করিডোরের মধ্যে তখন রাহুলও আর কি অপেক্ষা করছিল। তো পোস্টমর্টম করার আগে যে কোনো বডিকে সম্পূর্ণ উলঙ্গ করা হয়, আর তার হাতে বা গলায় যেসব অলংকার থাকে, যেমন হাতের আংটি, সোনার চেন, যা যা থাকে তা যারা অপেক্ষা করছে তাদেরকে দেওয়া হয়, মানে তাদের কাছে রাখা হয়। সেই কারণে রাহুল এবং ওর কিছু বন্ধু সেখানে অপেক্ষা করছিল। মোটামুটি 5 মিনিট হয়েছে, তখনই একটা অ্যাম্বুলেন্স ঢুকলো, আর সেখান থেকে স্ট্রেচার করে একটা মৃতদেহ নামানো হয়। মানে মৃতদেহটা সম্পূর্ণ আর কি কাপড় দিয়ে ঢাকা। তো স্ট্রেচার করে নিয়ে এনে ওরা যে করিডোরে অপেক্ষা করছে সেখানে এনে একটা পাশে রাখা হয়। এবার অ্যাম্বুলেন্সের ড্রাইভারটি না সেই মৃতদেহটা ওখানে রেখে ও আবার বাইরে চলে যায়। এর মধ্যে পোস্টমর্টম রুম থেকে লোকটি বাইরে বের হয়, মানে যে লোকটি আর কি সুজয়ের পোস্টমর্টম করবে সেই লোকটি সুজয়ের হাতের ব্রেসলেট, তারপর গলার চেন, হাতের আংটি এগুলো নিয়ে বাইরে বেরিয়ে ওর বন্ধুদেরকে দেয়। তো বন্ধুরা সেটা নিয়ে আর কি সেই প্যাসেজ থেকে বাইরে বেরোবে, কারণ সেই জায়গাটা না ফরমালিনের প্রচণ্ড একটা উগ্র একটা গন্ধ ছিল, তাই তাদের অসুবিধা হচ্ছিল। তাছাড়া ওখানে দাঁড়িয়ে থেকে তো আর কোনো লাভ নেই। এবার ওরা আর কি প্যাসেজটাতে বাইরে বেরোচ্ছে, আর ডান পাশে যে মৃতদেহটা এসেছে সেই মৃতদেহটা কাপড় দিয়ে ঢাকা, মানে ডান পাশে একটা জানলা আছে, জানলার পাশে আর কি মৃতদেহটা রাখা ছিল। তো ওরা যখন বেরোচ্ছিল তখন হঠাৎ করে রাহুল সেই স্ট্রেচারের চাকার সাথে হোঁচট খায়, আর হোঁচট খাওয়ার ফলে মৃতদেহটা যে ঢাকা ছিল তো মৃতদেহর হাতটা ঝুলে পড়ে স্ট্রেচার থেকে, মানে ভালোই জোরে আর কি হোঁচটটা খেয়েছিল। তার সাথে একটা উগ্র একটা পচা গন্ধ পায়, যার ফলে রাহুল সঙ্গে সঙ্গে সেই যে জানলাটা ছিল মৃতদেহর পাশে ওই জানলাতে থুতু ফেলতে চায়, এবং থুতুটা গিয়ে পড়ে মৃতদেহটার মুখের ওপর। মানে মৃতদেহর মুখটা কিন্তু তখনও কাপড় দিয়ে ঢাকা। এবার থুতুটা তো ওখানে পড়েছে, পড়ার পর ওর বন্ধুরা বলছে, কিরে তুই এটা কি করলি? তো রাহুল বলছে, আরে আমি কি ইচ্ছা করে করেছি, কারণ হঠাৎ করে সিচুয়েশনটাই তখন এরকম তৈরি হয়েছে যে গন্ধটা এত উগ্র আর পচা ছিল, সেই কারণে রাহুল ফট করে থুতুটা জানলাতে ফেলতে গিয়ে মৃতদেহর মুখের উপর পড়েছে। তো ওরা তাড়াহুড়ো করে তখন বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। আর যে সিনটা হলো, রাহুল এটা দেখে না একটু ভয় পেয়ে গেছিল। তো যাই হোক, ও চুপচাপ বসে আছে, সবাই আর কি অপেক্ষা করছে কখন আর কি সুজয়ের পোস্টমর্টম কমপ্লিট হবে, তারপর সুজয়ের মরদেহ তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে। এবার একটু পরে আরও একটা লোক এসে ওই যে মৃতদেহটা রাখা ছিল সেই মৃতদেহটা পোস্টমর্টম রুমে ঢোকালো। তো ওরা তো অপেক্ষা করছে বাইরে, তখন না কিছু লোক আর কিছু মহিলা এসে না বাইরে কান্নাকাটি করছে। এবার ওদের একটা বন্ধু তাদের কাছ থেকে জানতে পারলো যে মৃতদেহটা আর কি রাখা ছিল সেটা একটা মেয়ের মৃতদেহ, এবং ওই মেয়েটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে, আর মেয়েটির ডেড বডি পাওয়া যায় 3 দিন পরে, সেই কারণে এত পচা একটা গন্ধ ছিল। এবার মেয়েটির ডেড বডি 3 দিন পরে কোথায় পাওয়া গেল তো সেগুলো আর কি জানতে যায়নি, মানে এগুলো জেনে আর কি করবে, অত ডিটেলস তো জেনে লাভ নেই। যাই হোক, তো রাহুল না তারপর থেকে চুপচাপ আর কি বসে আছে, মানে ও অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছিল। এরপর রাহুলের সাথে ঘটলো অদ্ভুত একটা ঘটনা। এবার রাহুল যখন বসেছিল তখন ওর বলে মনে হচ্ছিল পোস্টমর্টম রুমের ভেতর থেকে রাহুলের নাম ধরে একটা মেয়ালি গলা ওকে ডাকছিল। এই ডাকটা বলে ও স্পষ্ট শুনেছিল। তো ও যখন শুনেছিল না, ও তখন মানে চমকে ওঠে যে কি হলো, ডাক শুনলো, মানে ডাকটা কিন্তু একবারই প্রথমে শুনেছিল। তারপর ভাবলো মানে ওর মনের ভুল, তো ও আবার চুপচাপ বসে আছে, মোবাইল আর কি দেখছে নিজের। তখন আবার শুনতে পায় যে ওর কানের পাশে ঠিক ওর নাম ধরে কেউ ওকে ডাকলো, আর ডাকার শব্দটা ছিল একটা মেয়ালি গলা। সে সময় তো ও আবার চমকে উঠে এদিক ওদিক দেখছে, মানে ওর পাশে একটা বন্ধু ছিল, ও বলছে কিরে কি হয়েছে, কি দেখছিস? তখন রাহুল বলছে আরে কিছু না। তখন ওই বন্ধুটা বলে চল একটু বাইরে চল, আমরা সিগারেট খেয়ে আসি। এরপর রাহুল বন্ধুটির সাথে বাইরে যায় এবং বাইরে কিছু সময় কাটায়। এই ডাকার শব্দটা এমন ছিল যে মানে রাহুল আর কি যেটা ফিল করেছিল, গলার শব্দটা আসছিল অনেকটা দূর থেকে, কোনো একটা ফাঁকা ঘর থেকে এই শব্দটা আসছিল। যেহেতু ফাঁকা ঘরে যদি কারোর নাম ধরে ডাকা হয় তো শব্দটা না ইকো হয়, তো সেরকম ধরনের গলার শব্দ ছিল। মোটামুটি 2 ঘন্টা পর সুজয়ের পোস্টমর্টম সম্পূর্ণ হয়। এরপর সুজয়ের মৃতদেহটা নিয়ে ওরা তারপর বেরিয়ে পড়ে, মানে সুজয়ের বাড়িতে যায়, তারপর যা শেষকৃত্য করার সেটা করা হয়। এবার সুজয়ের মৃতদেহটা তো শ্মশানে নিয়ে যাওয়া হলো। তো তার সাথে সুজয়ের যারা বন্ধু ছিল, বিপ্লব, রাহুল এবং আরও যারা ফ্রেন্ড ছিল সবাই আর কি গিয়েছে।
অ্যাকচুয়ালি সবারই তো মন খারাপ, কারণ যে বন্ধুটা মারা গিয়েছে ওর সবার ভালো বন্ধু ছিল। তো যাই হোক, ওরা শ্মশানে গিয়েছে। এবার রাহুল না শ্মশানের একটা কোনায় চুপচাপ আর কি বসে আছে, মানে ওর মনটা খারাপ। তো দেখছে যে ওর বন্ধুকে দাহ করা হচ্ছে। ঠিক তখনই ওর একটা কেমন যেন ফিল হচ্ছে, মানে কেউ ওকে ওর নাম ধরে আবার ডাকছে, ঠিক ওর পেছন থেকে। রাহুল সঙ্গে সঙ্গে পেছনে ঘুরলো, দেখছে যে পেছনে কেউ নেই, কিন্তু একটা মেয়ালি শব্দ ও শুনতে পায়। তো রাহুল ভাবছে, আরে মেয়ে কোথা থেকে আবার ডাকলো আমাকে, মানে আশেপাশে তো কোনো মেয়ে ছিল না। তখন ও ওর একটা বন্ধুকে ডাকলো। এবার ওই বন্ধুটি কিছুটা দূরে আর কি বসেছিল। তো যাই হোক, বন্ধুটি ওর সামনে আসলো। তো রাহুল ওকে তখন বলছে যে যখন থেকে পোস্টমর্টম রুম থেকে বেরোলাম তারপর থেকে আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। তো বন্ধুটা শুনে একটু হাসছে, ভাবছে ইয়ার্কি মারছে। তো বলছে, আরে কিছু না, তোর এটা মনের ভুল। তো যাই হোক, এরকমভাবে চললো। এবার শেষকৃত্য সম্পূর্ণ হয়ে গেছে, মানে দাহ করা হয়ে গেছে সুজয়কে। এবার রাহুল আরও যারা বন্ধু ছিল সবাই যে যার বাইক নিয়ে আর কি সেখান থেকে বেরিয়ে গেছে, মানে শ্মশানঘাট থেকে। তো রাহুল আরও একটা বন্ধু দুজন মিলে একটা বাইকে করে নিজের বাড়িতে যাচ্ছে। তো রাহুল কি করলো, সবার আগে ওর যে বন্ধুটা আছে ওকে ড্রপ করে দিল নিজের বাড়িতে। তো যাই হোক, এবার রাহুল একা একা যাচ্ছে, বাইক চালাচ্ছে। তো বাইক যখন চালাচ্ছে না, হঠাৎ করে রাহুলের একটা কেমন যেন ফিল হলো, মানে পেছন থেকে ওর পিঠের মধ্যে কেউ যেন খামচিতে ধরেছে, এরকম একটা ফিল হয়েছে। তো ওর পিঠটা সে সময় জ্বালা করছিল, তাই বাইকটা রাস্তার ধারে রেখে ও বাইকের থেকে নেমে পিঠটা আর কি চুল করছিল, মানে জ্বালা করছিল। তো না তখন বুঝতে পারেনি। তো বাইক স্টার্ট করে আবার নিজের বাড়িতে যাচ্ছিল। এবার সে সময় কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। মোটামুটি কিছুক্ষণ পর নিজের বাড়িতে গিয়ে পৌঁছালো এবং বাড়িতে বাইকটা রেখে তারপর সোজা চলে যায় বাথরুমে, মানে শ্মশান থেকে এসেছে তো স্নান টান করতে লাগবে। তো ও না বাড়িতে ঢোকার আগে, মানে শ্মশান থেকে আসার পর যে নিয়ম থাকে, তুলসী পাতা খেতে লাগে, তারপর মানে যা যা নিয়ম থাকে সেগুলো কিন্তু করেছে। তো সোজা বাথরুমে ঢুকে স্নান করার জন্য এবার স্নান করছে, গায়ে যখন সাবান দিচ্ছিল হঠাৎ করে ওর পিঠের সেই জায়গাটা না জ্বালা করছিল। তো রাহুল না বুঝলো না যে পিঠের এই জায়গাটা কেন জ্বালা করছে। এবার বাথরুম থেকে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে না আয়নাতে দেখছে যে পিঠের পার্টিকুলার সেই জায়গাটা, মানে যেই জায়গাটা ও বাইকে করে যখন ফিরছিল তখন জ্বালা করছিল, সেই জায়গাটা না লাল হয়ে আছে। আর স্নান করার সময় তখন সাবান পড়েছে, সেই কারণে জ্বালা করছিল আরও। তো একটু পর রাহুলের মা রাহুলকে জিজ্ঞেস করলো যে তুই কি কিছু খাবার খাবি, কারণ অনেকক্ষণ হয়েছে তো বাইরে বেরিয়েছে। তো রাহুল বলল, না আমার ভালো লাগছে না, আমি কিছু খাবার খাবো না। এটা বলে রাহুল নিজের ঘরে ঢুকে লাইট বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ে। এবার অনেকক্ষণ সময় পার হয়েছে, ওর না ভালো লাগছিল না, কারণ যে বন্ধুটি মারা গিয়েছে ওর সাথে কাটানো ভালো স্মৃতি বা ভালো ভালো মুহূর্তগুলো ওর মনে খালি ঘুরপাক খাচ্ছিল। ও তারপর কি করলো, ওর নিজের ল্যাপটপটা বের করে এবং ওখানে একটা গেম ছিল সেই গেমটা খেলছিল। আর সেই গেমটা হলো GTA ভাইস সিটি। এবার ও যখন গেমটা খেলছিল তো সেই গেমের মধ্যে না কিছু ফিমেল ক্যারেক্টার থাকে, কিছু মেল ক্যারেক্টার থাকে, তো কথাবার্তা হয়। তো ও হেডফোন লাগিয়ে সেই কথাবার্তাগুলো শুনছিল, তারপর গেমটা খেলছিল। তার সাথে হঠাৎ ওর মনে হলো অন্য আরেকটা মেয়ে ওর ঠিক পাশে ওর নাম ধরে আবার ডাকলো। মানে ও কিন্তু প্রথমে বুঝতে পারেনি, ও ভেবেছে গেমের মধ্যে এটা আসলো কোথার থেকে, মানে ওর নাম ধরে ডাকছে। ও তখন ডান পাশের কানের হেডফোনটা খুলে ফেলে, মানে বোঝার চেষ্টা করছে যে সত্যিই কিনা, কারণ সেই আওয়াজটা এসেছিল ডান পাশ থেকে। এবার কিছুই শুনতে পেল না, আবার হেডফোন লাগিয়েছে, নিজের মতো খেলছে। ও ভেবেছে ওটা ভুলভাল আর কি শুনেছে। একটু পরে আবার মনে হলো ওর নাম ধরে ওকে কেউ আবার ডাকলো। এবার ও না প্রচণ্ড ঘাবড়ে যায়। আর ঘর তো সে সময় মানে অন্ধকার ছিল, শুধু ল্যাপটপের স্ক্রিনের যে আলোটা সেটাই আর কি পড়ছিল। এবার ও বিছানা থেকে নেমে ঘরের লাইটটা জ্বালিয়ে দেয়, তারপর আবার বিছানায় বসে আবার খেলতে থাকে। তখন কিন্তু আর কিছু হয়নি। তো রাত্রি তখন 9:30 বাজে। ওর মা তখন ওকে বললো যে রাতের খাবারটা খেয়ে নে। তো রাহুল খেতে বসেছে, ভাত খাচ্ছে। তো ভাত যখন চাবাচ্ছিল হঠাৎ করে ওর মনে হচ্ছে যে ও যে চাবাচ্ছে না মুখের ভিতর কিছু একটা আছে। তো যাই হোক, সেই ভাতের দলাটা না ও মুখের থেকে বের করে দেয়। বের করে যখন ফেলালো দেখছে ওর মধ্যে 2-3টা লম্বা চুল। তো ওর মাকে বলছে, দেখো মা এখানে চুল আসলো কি করে। ওর মাও কিন্তু দেখেছে, আরে চুল আসলো কি করে, তাও আবার 2-3টা। এবার রাহুল ও না তারপর আর খায়নি, মানে ওর একটু ঘৃণা ধরে গেছে যে চুল একটা পেয়েছে, ও তারপর আর খায়নি। এবার যাই হোক, ও তারপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে।
তো শুয়ে শুয়ে না ওটা চিন্তা করছে, মানে যে পোস্টম্যাডাম রুমে গেল, তারপর ওর বন্ধুটা যে মারা গেল, এইসব জিনিস চিন্তা করছিল। তো শুয়ে আছে, হঠাৎ একটা জিনিস দেখলো। তা হলো বাইরে স্ট্রিট লাইট আছে, সেই লাইটের আলো ঘরের মধ্যে একটু পড়েছিল। তো ও দেখতে পারলো দেওয়ালের ডান সাইডে না একটা ছায়ার মতো কিছু যেন ওপরে উঠলো সিলিংয়ের দিকে। এবার ওটা সেদিকে তাকিয়েছে, ওর কিন্তু মনে হয়েছে যে কিছু একটা ও এখানে দেখেছে। তো যাই হোক, যখন তাকালো তখন কিছুই দেখতে পেলো না। এবার ভাবলো ওটা মনের ভুল। আবার একটু পরে ফিল হলো যে সেই কালো যে একটা কিছু উঠলো, সেই জিনিসটা ওর ঘরের সিলিংয়ের ওপর ঘোরাঘুরি করছে। মানে ও কিন্তু তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে, যে ওর মনে হচ্ছে কিছু একটা আছে এই ঘরে। ও কিন্তু শুয়ে শুয়ে আর কি বুঝতে পারছে, কিন্তু প্রপারলি আর কি দেখতে পারছিল না। মানে একটা মনে হচ্ছে ছায়া কিছু একটা উঠলো, তারপর সিলিংয়ে ঘোরাঘুরি করছে। এটা কিন্তু প্রপারলি দেখতে পারেনি, কিন্তু ওর মনে হচ্ছিল। আসলে ও তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই এই ফিলগুলো ওর হচ্ছিল যে ওর ঘরে কেউ আছে। এবার যাই হোক, ও তো প্রচণ্ড ঘাবড়ে গেছে। তারপর কোনো মতে বিছানার থেকে উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে রাখে। তো সেদিনকার ওর সারা রাত ঘরের লাইটটা জ্বালিয়ে তারপর ঘুমিয়েছে। পরের দিন সকালে যখন ওর ঘুমটা ভাঙলো, ও যখন উঠলো বিছানার থেকে, তখন দেখতে পাচ্ছে ওর বালিশের মধ্যে আরো 2-3টা চুল পড়ে আছে, তাও আবার বড়। এবার ওনা একটু ঘাবড়ে গেল যে এই চুলগুলো আসছে কোথার থেকে। ওর মাকে দেখালো যে মা দেখো, এত বড় চুল আমার বিছানায় আর কি পড়েছে। ওর মা বলছে, আরে আমারও তো চুল এত বড় না, তোর বিছানায় এত বড় চুল আসলো কোথার থেকে। তো যাই হোক, রাহুল তারপর সেই চুলগুলো উঠিয়ে জানলাতে বাইরে ফেলে দেয়। আসলে চুলগুলো এতটাই লম্বা ছিল যে ওর মার মাথায় যতটা লম্বা চুল আছে তার থেকেও লম্বা, মানে এটা ওর মার মাথারও চুল না। তো যাই হোক, একটু পর রাহুল ফ্রেশ হয়ে তারপর বাইক নিয়ে আবার বাইরে বের হয় ওর বন্ধুদের সাথে দেখা করার জন্য। তো বন্ধুদের সাথে যখন দেখা করলো, তো কিছু বন্ধু মিলে আবার সুজয়ের বাড়িতে গেল, মানে ওর বাবা মার সাথে কথা বলার জন্য। কারণ ওর বাবা মার তো মনটা ভেঙে গেছে যে ওনার ছেলে এইভাবে মর্মান্তিক একটা দুর্ঘটনায় মারা গেছে। তো যাই হোক, সহানুভূতির জন্য গিয়েছে। তো ওখানে গিয়ে কিছু কথাবার্তা বলে তারপর রাহুল আবার ফিরে আসলো। আর ফেরার সময় রাহুল আরও একটা বন্ধুর বাড়িতে যায় এবং ওখানে কিছু সময় কাটায়। ওখান থেকে যখন বেরোলো নিজের বাড়িতে যাবে, তখন রাত্রির প্রায় 8টা বাজে। এবার নিজের বাড়ির দিকে রাহুল যাচ্ছে, বাইক চালাচ্ছে হেলমেট পরে। তখন হঠাৎ করে না রাহুলের একটা কেমন যেন ফিল হলো। মানে ও যে হেলমেটটা পরেছে, তখন বলে ওর ফিল হচ্ছিল ওই হেলমেটের ভেতর ওর মাথার উপরে কেউ যেন নখ দিয়ে ওর মাথা চুল করছিল। মানে শুনতে একটু ফানি হলেও এই জিনিসটাই ওর তখন ফিল হচ্ছিল। এবার রাহুল না তখন একটু ঘাবড়ে গেল যে এটা কি করে হচ্ছে। ও কি করেছে, বাইকটাকে সাইডে দাঁড় করালো, তারপর হেলমেটটা মাথার থেকে খুললো। ও প্রথমে ভেবেছে যে কোনো আরশোলা বা কিছু হয়তো হেলমেটের ভেতর ঢুকেছে। এবার হেলমেটটা খুলে ও ভালো মতন দেখছে, কিন্তু ভেতরে কিন্তু কিছু নেই। কিন্তু রাহুল যখন নিজের হাতের আঙ্গুলগুলো মাথার সেই জায়গাটায় দিল, মানে যে জায়গাটা ও চুলকুনোর ফিল পেয়েছে, দেওয়ার পর ওর মনে হলো সেই জায়গাটা জ্বালা করছে। এবার যখন ও নিজের আঙ্গুলটা দেখলো, তখন দেখলো আঙ্গুলের মধ্যে অল্প রক্ত লেগে আছে, মানে মাথার সেই জায়গাটা ছুলে গেছে। তো রাহুল নিজের হেলমেটটা আবার চেক করছে, ভাবলো কোনো মেটাল জাতীয় কিছু হয়তো বেরিয়ে আছে। এবার হেলমেটটা যখন পড়েছে, সেই মেটালের ঘষায় মাথার সেই জায়গাটা আর কি ছুলে গেছে, কিন্তু হেলমেটের কোনো জায়গায় এরকম কিছু পেল না যার জন্য মাথাটা ছুলবে। তো রাহুল আর বুঝলো না যে কি হলো জিনিসটা এরকম। তো যাই হোক, ও আবার সেখান থেকে বাইক স্টার্ট করে নিজের বাড়ির দিকে ফিরছিল। তো নিজের গলিতে ঢুকেছে, আর ওদের গলিটা না একটু শুনশান। তো যাই হোক, বাইক চালাচ্ছে। হঠাৎ করে রাহুলের ফিল হচ্ছে যে ওর বাইকের পেছনে কেউ যেন একজন বসে আছে, মানে বাইকটা ভারী হয়ে আছে এরকম একটা মনে হচ্ছে। কিন্তু যখন রেয়ার ভিউতে পেছনে দেখলো, তখন কিন্তু দেখতে পাচ্ছে পিছনে কেউ নেই, কিন্তু ওর মনে হচ্ছে ওর বাইকে কেউ একজন আছে। তো যাই হোক, রাহুল সেই অবস্থায় বাইক চালাচ্ছে। এবার ঠিক একদম বাড়ির সামনে এসে যখন দাঁড়ালো, আবার শুনলো ওর কানের পাশে কেউ যেন ওর নাম ধরে ডাকলো। তো রাহুল প্রচণ্ড ঘাবড়ে যায় যে কি হচ্ছে ওর সাথে, বারবার করে কে ডাকছে ওর নাম ধরে, অথচ দেখতে পাচ্ছে না কাউকে। ও যাই হোক, কোনো মতে বাইকটা বাড়িতে ঢুকিয়ে তো নিজের ঘরে ঢুকে মাকে বলছে যে মা, একটু আমার মাথাটা দেখো তো। এবার ও মাথাটা নিচু করেছে। ওর মা তখন দেখছে যে ওর ঠিক মাথার মাঝখানে একটা লম্বা একটা দাগ, মানে ঘষা খেলে যেরকম একটা দাগ পড়ে, আঁচড় কাটলে যেরকম একটা দাগ পড়ে, ঠিক ওরকম একটা দাগ পড়েছে।
আর সেখান থেকে হালকা হালকা রক্ত বেরোচ্ছে। তোর মা বলছে, তোর মাথায় এই ডাক্তার আসলো কি করে, কোথায় ঘষা খেয়েছিস? তো রাহুল না বলছে যে আমি বুঝলাম না, হেলমেট পরে আছি, হঠাৎ করে আমার মাথার ওপরটা জ্বালা করছে, তারপর যখন আমি হাত দিয়েছি তখন দেখি অল্প রক্ত বেরোচ্ছে। তো যাই হোক, রাহুল তখন আবার বাথরুমে গেল স্নান করতে। এবার ও যখন বাথরুমে স্নান করছিল তখন না মানে ও বাথরুম থেকেই আর কি শুনতে পায় যে ওদের বাইরে যে কলিং বেলটা ছিল সেটা যেন কেউ যেন বাজালো। তো রাহুলের মা আর কি দরজাটা খুলেছে, কিন্তু দেখছে যে বাইরে কেউ নেই, দরজাটা বন্ধ করে দিয়েছে। তো রাহুল আর কি শুনেছিল যে কলিং বেলটা বেজেছে। খুব জোর 5 মিনিট হয়ে যায়, আবার কলিং বেলটা বেজে ওঠে। এবার রাহুলের মা আবার দরজা খুলেছে, দেখছে আবার বাইরে কেউ নেই। তো রাহুল বাথরুম থেকে আর কি বলছে যে কি হয়েছে মা? ওর মা বলছে, দেখ না কে যেন বাইরে থেকে কলিং বেল বাজাচ্ছে, আমি যখন দরজাটা খুলছি তখন দেখি বাইরে কেউ নেই, এইভাবে যেন শয়তানি করছে। তো রাহুল তখন না একটু বুঝতে পেরেছে যে কিছু একটা খারাপ হচ্ছে ওর সাথে বা ওদের সাথে। এবার যাই হোক, বাথরুম থেকে স্নান করেছে, স্নান করার পর তোয়ালে দিয়ে যখন মাথা মুছছে, মাথা মোছার পর একটা জিনিস দেখলো, তোয়ালের মধ্যে আবার লম্বা লম্বা 3-4টা চুল। তো রাহুল তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। যাই হোক, ও বাথরুম থেকে বেরিয়ে ওর মাকে সমস্ত বিষয়টা বলল। মানে যেদিন থেকে পোস্টমর্টম রুম থেকে ও ফিরেছে সেদিন থেকে ওর সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এসব শোনার পর ওর মা ওকে বললো যে রাতে তুই একা শোস না, আমার ঘরে শো, আর তোকে পরের দিনই হনুমান মন্দির থেকে ঝাড়িয়ে নিয়ে আসবো। তো যাই হোক, সেদিনকার সেই রাতে রাহুল আর রাহুলের মা একই আর কি খাটের মধ্যে শুয়েছে। এবার মোটামুটি মাঝরাতের দিকে রাহুলের না একটা গন্ধে ঘুমটা ভেঙে যায়। আর সেই গন্ধটা হলো সেই যে পোস্টমর্টম রুমে গিয়েছিল মানে আরজিকর হাসপাতালে, সেখানে তো ফরমালিনের একটা গন্ধ ছিল, তার সাথে একটা পচা গন্ধ যে পেয়েছিল মানে যে মৃতদেহটা এসেছিল সেই গন্ধ দুটো মিক্সচার করলে যেরকম একটা গন্ধ হবে ওরকম গন্ধ বলে ও পাচ্ছিল। মানে একবার ফরমালিনের গন্ধ আর একবার পচা একটা কিছু একটা গন্ধ। এবার গন্ধটার জন্য রাহুলের ঘুমটা ভেঙে যায়। এবার ও যখন জেগেছে না তখন মানে কেমন যেন একটা ফিল হচ্ছে ঘরের মধ্যে। তো ঘর তো একদম অন্ধকার ছিল। ও তখন একটা জিনিস বুঝতে পারলো যে ওর ওপরে যে মশারিটা আছে না, মানে মশারি টাঙানো ছিল, ওই মশারির উপর কারোর একটা মুখ ওকে ঝুঁকে দেখছে। মানে ঘর অন্ধকার হলেও কি হয়, বাইরে তো লাইট জ্বলছিল, স্ট্রিট লাইট, সেই লাইটের আলোর জন্য ঘরটা একটু একটু আলোকিত হয়েছিল। তো যতই ঘর অন্ধকার থাকুক তাও কিন্তু ঘরের মধ্যে বোঝা যায় যে কোথায় কি আছে। সেই মুখটা বলে ধীরে ধীরে মশারির থেকে নামছিল রাহুলের দিকে, আর সেই কারণে মশারিটাও আর কি ধীরে ধীরে ডাবছিল ওপর থেকে। এবার রাহুল বলে একভাবে সেদিকে তাকিয়ে আছে, আর মুখটা বলে একদম কালোর মধ্যে দুটা চোখ একদম তাকিয়ে আছে রাহুলের দিকে। চোখগুলো এমন না যে সাদা চোখ, কিন্তু একদম মানুষের মতো চোখ ছিল, আর রাহুলের দিকে তাকিয়েছিল। কিন্তু সেটা মেয়ে না ছেলের মুখ সেটা না রাহুল বুঝতে পারেনি। এবার হঠাৎ করে না রাহুলের মা ঘুমটা ভেঙে যায়, মানে রাহুল না গোঙাচ্ছিল। এবার যখন রাহুল মা পাশ ফিরেছে রাহুলকে দেখার জন্য, দেখে যে রাহুল ওপরে তাকিয়ে আছে, মানে সিলিং এর মধ্যে এরকম তাকিয়ে আছে, আর মুখ দিয়ে একটা গোঙানির শব্দ বেরোচ্ছে। এবার ওর মা যখন ওপরে তাকালো না তখন দেখলো যে মশারিটা যে ডেবে ছিল হট করে সোজা হয়ে এলো মশারিটা। কিন্তু ওর মা না কিছু দেখতে পারেনি ওখানে, মানে কোনো মুখ বা কোনো কিছু কিছু কিন্তু দেখেনি, শুধু দেখলো মশারিটা ডাব ছিল সেটা আবার সোজা হয়ে গেল। এবার রাহুল তো তখন গোঙাচ্ছিল। ওর মা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে লাইট জ্বালালো, লাইট জ্বালিয়ে দেখছে রাহুল একদম সিলিংয়ের দিকে সোজা তাকিয়ে আছে আর প্রচণ্ড ঘামাচ্ছে। কোনো মতে রাহুলের মা রাহুলকে জোরে জোরে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার ফলে রাহুলের সম্বিত ফিরে আসে আর ও হাঁপাতে থাকে। এরপর তো ওর মা ওকে জল খাওয়ালো। জল খাওয়ার পর ধাতস্থ হওয়ার পর রাহুল ওর মাকে বলল যে ও কি দেখেছে। এবার দুজনে তো প্রচণ্ড ভয় পেয়েছে, আর সেদিন সারা রাত ঘরের লাইটটা জ্বালিয়ে রাখে, আর দুজনের কারোরই চোখে ঘুম আসেনি। আর ঘুম আসবে বা কী করে, যে জিনিসটা রাহুল ফিল করেছে এরপরে তো ঘুম তো আসার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, পরের দিন সকাল হওয়ার সাথে সাথে রাহুল স্নান টান করলো, ওর মাও স্নান টান করে তারপর দুজন মিলে সামনে একটা হনুমান মন্দির ছিল সেই মন্দিরে যায়। এবং ওই মন্দিরে যাওয়ার পর সেখানে না রাহুল একটা জিনিস ফিল করে যে ওর গায়ে মানে গায়ের সমস্ত জায়গায় হাতে পায়ে ছোট ছোট নীল নীল দাগ পড়েছে আর জ্বালা করছিল। মানে দেখে তখন মনে হচ্ছিল রাহুলকে কেউ যেন চিমটি কাটছিল,
মানে চিমটি কাটলে যেরকম নীল দাগ পড়ে যায় না, বা লাল দাগ পড়ে যায়, ওরকম দাগ পড়ছিল। এবার প্রথমে তো ভাবলো যে অ্যালার্জি হলো নাকি, কিন্তু যাই হোক এবার মন্দিরে যখন এসেছে তো মন্দিরে যে পূজারি আছে ওনাকে সমস্ত বিষয়টা বলল যে কি কি ফিল হচ্ছে, কিসের জন্য হচ্ছে। তো সেই পূজারি তারপর হনুমান চালিসা আর কি মন্ত্র পড়লো রাহুলের মাথায় হাত রেখে। তো এসব মন্ত্র পড়ার পর আরও কিছু ক্রিয়া করার পর রাহুল তখন একটু ভালো ফিল করতে থাকে। মানে ওর গায়ে যে জ্বালা করছিল, চিমটি কাটার যে দাগগুলো পড়েছিল, তো দাগগুলো তো ছিল কিন্তু যে জ্বালাগুলো করছিল সেগুলো না ধীরে ধীরে কমে যায়। এরপর পূজারি রাহুলের হাতে একটা লাল সুতো বেঁধে দেয় আর বলে যে প্রতি মঙ্গলবার নিরামিষ খেতে এবং রোজ সকালে হনুমান চালিসা পাঠ করতে। এরপর রাহুল আর রাহুলের মা ওদের নিজেদের বাড়িতে চলে আসে। তো সেদিন আর কিছু হয়নি, সেদিন ভালো মতো কেটেছে। রাতের বেলা রাহুল যখন ঘুমোলো তার আগে হনুমান চালিসা পাঠ করে শুয়েছে, তো রাতের বেলা আর ভয় টয় পায়নি। তো পরের দিন রাহুল একটু কোনো কাজে বাইরে গেছে। এবার বিকেলবেলা রাহুলদের একজন প্রতিবেশী রাহুলের মাকে না একটা অদ্ভুত কথা জিজ্ঞেস করলো। তা হলো ওই প্রতিবেশী রাহুলের মাকে বলছে যে তোমাদের বাড়িতে কি কোনো মেয়ে আছে নাকি। এবার রাহুলের মা তো অবাক হয়ে যায় যে আমাদের বাড়িতে মেয়ে আসবে কোত্থেকে। তো প্রতিবেশী জানালো যে আমি দুদিন ধরে তোমাদের বারান্দার মধ্যে একটা মেয়েকে না পায়চারি করতে দেখতাম। খুব জোর রাত্রি, তখন 8টা কি 9টা হবে। তো সেই সময় মেয়েটাকে দেখতো বারান্দার মধ্যে পায়চারি করতে। এবার এটা শুনে না রাহুলের মা তখন ঘাবড়ে গেল আর বলে না না, এটা তুমি ভুল দেখেছো। মানে ওদের বাড়িতে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু রাহুলের মা তখন ওই প্রতিবেশীকে জানায়নি। কিন্তু ওই প্রতিবেশী রাহুলের মাকে বলছে যে আমি স্পষ্ট দেখেছি একটা মেয়ে কিন্তু তোমাদের বারান্দায় পায়চারি করছিল। মানে ওই প্রতিবেশী ভেবেছে হয়তো রাহুল কারোর সাথে প্রেম করছে, হয়তো তাদের বাড়িতে নিয়ে এসেছে। তো রাহুলের মা কথাটা আর কি ইগনোর করে যায়। তো প্রতিবেশীরা ভেবেছে যে হয়তো রাহুলের মা কিছু লুকাচ্ছে, মানে ছেলের বউকে বা যার সাথে প্রেম করে তার সাথে হয়তো পরিচয় করাবে না, সেই কারণে আর কি বলছিল না। এবার ওই প্রতিবেশী যে আসলে কি দেখেছে সেটা তো রাহুলের মা বুঝতে পেরেছে। তো কি হয় এরপর থেকে, মানে জবে থেকে রাহুলের মা রাহুল যখন হনুমান মন্দির থেকে ফিরলো, তারপর থেকে কিন্তু ওদের বাড়িতে আর কোনো অ্যাক্টিভিটি ওরা দেখতে পারেনি বা বুঝতে পারেনি। মানে যেসব ইনসিডেন্টগুলো ওদের বাড়িতে হচ্ছিল সেগুলো কিন্তু আর হচ্ছিল না। কিন্তু মাঝে মাঝে ওদের বাড়িতে একটা ফরমালিনের গন্ধ ওরা পেত। মানে রাহুল যে গন্ধটা পেয়েছিল আরজি কর হাসপাতালের মর্গে বা লাশ কাটা ঘরে, সেই যে একটা ফরমালিনের গন্ধ সেটা কিন্তু মাঝে মাঝে পেত। এবং তোমরা বিশ্বাস করবে না, যখন আমাকে ঘটনাটা পাঠিয়েছে বিপ্লব, ও লিখেছিল যে এখনো বলে মাঝে মাঝে পাওয়া যায় সেই ফরমালিনের গন্ধটা। এই ঘটনাটা ঘটেছিল 2017 সালে এবং রাহুল এখনও নিয়মিত হনুমান চালিসা পাঠ করে এবং মঙ্গলবার করে নিরামিষ খায়। হয়তো সেই কারণে এই প্রেতাত্মা রাহুলের কোনো ক্ষতি করতে পারেনি। রাহুলের মার কাছ থেকে যখন প্রতিবেশী জানতে পারলো যে ওদের বারান্দায় কাকে পায়চারি করতে দেখেছিল, সত্যটা যখন জানলো তখন সেই প্রতিবেশীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে, কারণ যে জিনিসটা রাহুলের মার কাছ থেকে শুনলো সেটা শোনার পর তো বুঝতেই পারছো কি হতে পারে আর উনি কি দেখেছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনা।